মুহূর্তেই ভাইরাল হলো ছবিটি। কে সে? হু ইজ হার লেটেস্ট ওয়ান? নায়িকার প্রেমিক কি তাহলে গোলাম কিবরিয়া, যাকে কিছুদিন আগে একটি পার্টিতে নায়িকার সাথে নাচতে দেখা গেছে, নাকি গানের মানুষ শেখ সাদি? তার সাথেও তো কিছুদিন নায়িকাকে জড়িয়ে অনেক চর্চা হলো। রাত নেই দিন নেই এসব গবেষণায় কিছুদিন ব্যস্ত থাকলো নেটিজেনরা। আসলে নায়িকা কাকে ফাইনালি মন দিয়েছেন? কারণ তিনি তো যেন তেন নায়িকা নন, তিনি ডানা কাটা পড়ি। ফেসবুকে বাংলাদেশের তারকাদের মধ্যে 16 মিলিয়ন অর্থাৎ সবচেয়ে বেশি ফলোয়ার যার, শি ইজ নান আদার দ্যান পরিমণি। কিন্তু পরিমণি নতুন করে কার সঙ্গে জড়িয়েছেন সেটি আমি বিহাইন্ড দ্য ফেম উইথ RRKতে আজ আবিষ্কার করব। ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লিসেনার্স, ওয়েলকাম ব্যাক টু বিহাইন্ড দ্য ফেম উইথ RRK। মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত 93.6 FM প্রচারিত হচ্ছে আপনাদের প্রিয় এই পডকাস্ট। আর আজ আমার গেস্ট জাস্ট সেলফি নিতে চায় রে সবাই, লাগায় হুড়োহুড়ি। ইয়েস, শি ইজ আওয়ার ভেরি ওন ডানা কাটা পরিমণি। পরিমণি, ও মাই গড, ফার্স্ট টাইম ক্যামেরার সামনে আমরা। আমার শুধু মনে হচ্ছিল যে এতগুলো নাম বলছেন, তার মধ্যে এই নামটা কেন নয়, যে রুম্মান রশিদ খান, যার সাথে এই মুহূর্তে বসে আছেন Oh my God! টেবিলে। না, ইন্টারভিউ আমরা তো ভাই বোন, আমাদেরকে নিয়ে কেউ ভাববে না। এরকম তো অনেক সম্পর্কে এরকম করেই হয়। অবশ্যই সেভাবে সবাই ভাবে। তো আর যার কি। কথা প্রথম বললেন গোলাম কিবরিয়া, তো তার সেটা ব্যাপারে তো আমি তুমি বলতে পারি। ভাই লিখেছিলে, তাই না? হ্যাঁ, ভাই ভাই বোন বন্ধু সব আমার। ওকে, কিন্তু তোমাদেরকে নিয়ে কেন লেখালেখি হলো, কি আমি মনে জানি হয়? না, আমি দেখি নাই কখনো এরকম, কারণ আমাদের সম্পর্ক প্রায় 13 বছর। হুম 13 বছর না, 14 বছর তো হবেই। 13-14 বছর, কিন্তু ভাই বোনের সম্পর্ককেও আসলে এখনকার মানুষ ছাড়ছে না, তাই না? আচ্ছা, আমরা আমি ইউজড হয়ে গেছি, তুমি ক্রিটিসিজম কিভাবে হ্যান্ডেল করো? এখন আর হ্যান্ডেল করি না, কি করো? ছেড়ে দিই। যারা যারা এই দায়িত্বটা নিয়েছেন তারাই হ্যান্ডেল করেন। বাবা পরি, আমরা অক্টোবর মাসে আছি এবং এই মাসটি হচ্ছে তোমার মাস। কারণ আমরা যখন অক্টোবর মাসে থাকি না, যে পুরো মিডিয়া তৈরি হয়ে যায় যে 24 অক্টোবর পরিমণির জন্মদিন। এবং সেই অক্টোবর মাসেই তোমাকে পেলাম, আমার তো খুব ভালো লাগছে। এবং 16 মিলিয়ন ফ্যান কিন্তু এই অনুষ্ঠানটি দেখছে। আমার খুব ভালো লাগছে যে তুমি আমার এই পডকাস্ট শো বিহাইন্ড দ্য ফেম উইথ RRK প্রত্যেকটি পর্ব দেখেছো। আমি খুবই নার্ভাস ছিলাম, এর জন্য আমার মনে হচ্ছিল এটাকে ঠিকঠাক মতো দেখে শুনে বুঝে তারপরে যাই। ওকে পরি, তোমার ফার্স্ট ছবি রিলিজ হয়েছিল 2015 সালে 27 ফেব্রুয়ারি এবং সেটি ছিল ভালোবাসার সীমাহীন। ভালোবাসার সীমাহীন। এবং তারপর 2015 থেকে যদি আমি 2021-এর গ্যাপটা ধরি, 6 বছর। এবং মাত্র 6 বছরে তুমি এমন একটি জায়গায় পৌঁছে গিয়েছিলে, এবং সেটা হচ্ছে আমেরিকার একটা বিখ্যাত ম্যাগাজিন রয়েছে না, ফোর্বস, এবং সেখানে এশিয়ার 100 জন ডিজিটাল তারকার একটা লিস্ট হয়েছিল এবং সেখানে বাংলাদেশ থেকে একমাত্র তুমিই ছিলে। তোমার কি মনে হয় এই 6 বছরে তুমি কি কি করেছিলে যে কারণে ফোর্বস তোমার নামটি লিস্ট রেখেছিল? আমার কাজটাকে একটু ফোকাস করতে চাচ্ছিলাম, যেটার ফলস্বরূপ স্বপ্নজাল ছিল আমার কাছে, যেখান থেকে মানুষ আসলে আমার অভিনয়টার প্রশংসা এবং অভিনয়টা আসলে নোটিস করতে পেরেছে। এটা আমার কাছে অনেক বড় কিছু মনে হয়। অ্যান্ড মানুষ আমাকে ওরকমভাবে শুরু থেকে কেন ফলো করে আমি আসলে জানি না। মেবি আমি একটু সুন্দর আছি। মেবি, ওকে, এভরিওয়ান নোজ দ্যাট পরিমণি অসম্ভব সুন্দর। এবং হয় না যে বিভিন্ন আলোচনায় যখনই তোমার নামটা আসে, নায়িকারা কিংবা নায়করা কিংবা যে কেউ বলে কি মেয়েটা এত সুন্দর কেন? হ্যাঁ, কেন? কিংবা অনেক সময় অনেকেও বলে যে ইন্ডিয়াতে তো দিব্যা ভারতে মারা গেছে, আমরা একটু এক্সপোর্ট করতেই পারি বলিউডে পরিমণিকে। যাই হোক, তো শামসুন নাহার স্মৃতি তোমার মূল নাম। আমি জানি পরিমণি, মণি শব্দটা নাকি তোমার নামে ছিল না, পত্রিকায় এসেছিল বলেই নাকি পরি বিবি ছিল তোমার নাম, নানি রেখেছিল। নানি, হ্যাঁ। কি হয়েছিল আসলে, মণি হলে কিভাবে? মনি জানি না আমি এটাকে কী করে হয়েছে, যে আমি আসলে নিজেকে হাইড করার জন্য, আমি সাথে তখন ফেসবুকটা কিছু বুঝতাম না, মানে সেই যদি ধরেন আপনি তখন 2013-14, তখন আসলে ফেসবুকটা কতটুকু আসলে ছিল ওরকম করে। তো আমার মনে হয় ওখানে একটা ছবি দিলে আমার ফ্যামিলি সবাই দেখবে, আমার ফ্রেন্ডরা দেখবে, এবং তারা সবাই জানবে যে আমি বাংলা সিনেমাতে কাজ করি। এখন কী হবে? তো আমি একটু স্মৃতি নামটা না দিয়ে পড়ি দিই। এখন একটা নাম তো নিচ্ছে না, কী করবো? তখন ভাবলাম যে বাসায় যেটা বলে মণি 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 আদর করে, তো ওটাই দিয়ে দিই। তো ওটা চলে আসলো। অ্যান্ড দেন যখন আমি প্রথম পত্রিকাতে আসলো এরকমভাবে যে আমি একটা ফ্যাশন হাউসে কাজ করলাম,
ওটার মধ্যে এরকম বড় করে আসলো মানে মডেল পরিমণি, হ্যাঁ। তো এরপরে না আমি ফোন দেওয়া শুরু করলাম, ভাই নামটা একটু চেঞ্জ করা যাবে? তারপরে আচ্ছা আমি কি বলতেছি, পত্রিকা তো অলরেডি ছাপা হয়ে গেছে, আমি কি বললাম এটা, তো এরকম ছিল ব্যাপারটা। তুমি যে আসলে ডিজিটাল মানুষ বোঝা যায়, হয় না যে আমরা অনেক সময় অনলাইনে কিছু গেলে বলি যে একটু চেঞ্জ করে দেন। যাই হোক, আমার একটা ব্যাপার ভালো লাগে, তুমি সবসময় বাঁচতে ভালোবাসো, তুমি জীবনকে ভালোবাসো। এটা কিন্তু অনেকের জন্য ইন্সপিরেশন, যে মেয়েটা যত ঝড় আসুক, যত ঝাপটা আসুক, মেয়েটি কিন্তু একটু স্ট্রং হয়ে দাঁড়িয়ে থাকে। এই শক্তিটা তুমি কিভাবে পাও? জানি না, আমার মনে হয় যেটা গেল তো গেল, ওইটা তো আর ফিরে পাবো না। তো ওটা নিয়ে পড়ে থাকলে আসলে কিছু হবে না। ওটা দিয়ে হয় যে আপনি যদি ভালো কোনো অভিজ্ঞতা আপনার জীবনে অর্জন করেন, তাহলে ওটা আসলে জীবনে একটা গুড মেমোরিজ। এবং যদি ব্যাড কিছু হয়, ওটা যত তাড়াতাড়ি আপনি ভুলে যেতে পারেন, মানে চেষ্টা তো করেন, অন্তত ভুলে তো যাওয়া সম্ভব না, বাট ওটা একটু সাইড করে রাখার চেষ্টা করি। আরেকটা বিষয় ভালো লাগে, তোমার একটা শিশু মন আছে। আমাদের প্রয়াত কথার সাথে হুমায়ুন আহমেদ বলতেন যে তিনি সবসময় শিশুদের সান্নিধ্যে থাকতে পছন্দ করতেন, তাহলে কখনো বুড়িয়ে যাবেন না, আর কি বুড়ো হবেন না। তুমি তো জীবনও হবে না, কারণ তুমি সবসময় একটা শিশু। না, আমরা বুড়ো হচ্ছি কিন্তু। বাহ। আমার আরেকটা বিষয় আমি তোমার খেয়াল করেছি, তুমি কিন্তু সবার সাথে কথা বলতে পারো না। দেখা যায় যে যত বড়ই হোক, যত বড় ক্ষমতাশালী হোক কিংবা যেই হোক, তুমি যদি 2-4 মিনিট একটু অবজার্ভ করো, তারপর যদি তোমার মনে হয় যে সিঙ্ক হবে, কথা বলার একটা কেমিস্ট্রি তৈরি হবে, তখনই কথা বলো। ইজ ইট ট্রু? একদমই। আমি এত কথা বলতে ভালোবাসি, আমি সারাদিন বক 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 করতে থাকি। তো সামনের মানুষটা আমাকে যদি কমফোর্ট জোনটা ওরকম হয়, তাহলে ওকেও আমি কথা বলতে দিই না। যে শোনো, দাঁড়াও দাঁড়াও, চুপ করো, শোনো, তারপর কী হয়েছে জানো? তো আমি এত বেশি কথা বলি এবং খুবই আস্তে আস্তে কথা বলতে পারি না। আমি আজকে চেষ্টা করছিলাম যে খুব স্লো, না, আমরা চাই না, আমরা চাই যে রিয়েল চিন্তা ভাবনা করে কথা বলবো, কিন্তু আমি এরকম করেই কথা বলি। তো ওটা চেঞ্জ করা যায় না আর কি। পরে তুমি যেহেতু আমার এই পডকাস্টটা দেখেছো, তুমি জানো যে হয় না যে আমরা পজিটিভিটি দিয়ে আসলে মানুষের মনে ছাপ ফেলতে চাই, এবং আমাদের তারকারা, প্রত্যেকটা মানুষ তো আসলে সৃষ্টিকর্তা তাকে ভালো একটা আত্মা দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন। প্রত্যেকটা মানুষই তো আসলে ভালো। তো ভালো দিকগুলো যদি তুলে ধরা যায়, সেটি থেকে বড় দায়িত্ব তো আর কিছু হতে পারে না। এবং আমাদের তারকাদের প্রত্যেকেরই কিছু না কিছু ভালো দিক আছে। তো আমি খেয়াল করেছি যে তোমার অনেক কিছু একটু কন্ট্রোভার্সিয়াল ব্যাপারগুলো একটু আলোচনায় বেশি আসে, কিন্তু পজিটিভ বিষয়গুলো আসলে অনেকে উল্লেখও করে না কিংবা জানলেও এড়িয়ে যায়। আমি আজকে কিছুটা না, আমি একটু পজিটিভ বিষয়গুলো একটু তুলে ধরতে চাই তোমার। তুমি অনেক ভালো বলো কিন্তু, এবং তুমি খুব ভালো লিখো। এই গুণটি আসলে কিভাবে তুমি রপ্ত করেছো? হয় না যে আমি তো বরিশালের, মানে একদম জন্ম বড় হওয়া সব কিছু ওখানে। তো বরিশালের ব্যাপারটা আপনি দেখবেন, ইন্ডাস্ট্রিতে যারা আছে তারাই আমাকে বলে যে তুমি যখন কথা বলো তখন বোঝা যায় না তুমি বরিশালের। তো আমি প্রথম খুব ভয় পেতাম যে আচ্ছা আঞ্চলিক কোনো টান আসে কি না। তো আমি খুবই চুপচাপ থাকতাম, কিন্তু ভিতরে তো অনেক কথা বলতে ইচ্ছা করতো। তা আমার মনে হতো না, যা আছে কপালে, আমি কথা বলতে ইচ্ছা করে মানে কথা বলি। তো তারপরে দেখলাম যে না, যে মানুষটা আমার সামনে থাকে ও আমাকে প্রভোগ করতে পারে। যে মানুষটা যেরকম, তো ওর সাথে আমি ওরকম ভাবে কথা বলতে পারি। তো ব্যাপারটা তুমি অনেক স্মার্ট, কিন্তু যতটা তুমি ভাব ধরো যে না কিছুই জানি না, কিছুই বুঝি না, কিন্তু তুমি অনেক স্মার্ট। তোমার আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, তোমার অসম্ভব শার্প মেমোরি কিন্তু আছে, এবং সেটা সব ক্ষেত্রে কিনা আমি জানি না, আমি যেই সেক্টরগুলো দেখেছি আমি সেটাই বলছি। তুমি স্ফুলিঙ্গ নামে একটি ছবি করেছিলে, তৌকির আহমেদ পরিচালিত। তোমাকে যখন স্ক্রিপ্টটা দেয়া হয়েছিল, 2 দিন পর তুমি বলে ছবিটা তুমি করবে না, কারণ তোমার এন্ডিংটা হয়তো সেভাবে পছন্দ হয়নি কিংবা সেরকম না। তুমি 2 দিন আগে একটা স্ক্রিপ্ট পেয়েছিলে, তুমি আমাকে বলছিলে যে ওই দৃশ্যের অমুকের ওই সংলাপটা এরকম কেন, কিংবা ওই দৃশ্যের ওই সংলাপটা আমি বুঝিনি। আমি বলেছি তুমি তোমার ডিরেক্টরকে ফোন দাও। তখন তুমি তৌকির ভাইকে ফোন দিলে, এবং তৌকির ভাই ওয়াজ ইমপ্রেসড দ্যাট তুমি কিভাবে এই 2 দিনে ফুল স্ক্রিপ্টের কার কোন সংলাপ তুমি কিভাবে মনে রাখো এত। আমার জীবনে একটা আফসোস নিজেকে নিয়ে, যে যখন আমি আসলে কাজ নিয়ে সিরিয়াস হলাম, একদম পুরোপুরি মন দিয়ে কাজটাই করতে চাইলাম, তখন না ওই ভালো কাজটা যেটা আমি করতে চাই আসলে ওরকম কাজ আসলে নেই, বা আমার কাছে আসে না, বা আসলেই হারিয়ে গেছে, আমি জানি না। তো সামহাও ওইটার জন্য আমার অনেক মন খারাপ হয় মাঝে মাঝে। তো আমি ওই সময় আসলেই অনেক সিরিয়াস ছিলাম, মানে প্রত্যেকটা ক্যারেক্টারের, শুধু ক্যারেক্টার না, আমি পুরোপুরি আমি যখন সিনেমা দেখি, আপনি যখন দেখেন পুরোটা গল্প দেখেন, তো আমি প্রথম দর্শক হিসেবেই আসলে পুরোটা পড়ি।
তারপর আমি আসলে আমার ক্যারেক্টারটাকে ভালো করে ঝালাই দিই যেটা কি। এবং তৌকির ভাই তোমাকে যখন সাইনটা করেছিল, আসলে উনি আমার হেল্প চেয়েছিল যে যেহেতু তোমার সাথে আগে হ্যাঁ, কাজ কোনোভাবে, হয়নি, হ্যাঁ। আমার সাথে তোমার তার আগের ছবিটাই বিশ্ব সুন্দরী হয়েছিল, তো উনি আমাকে বলেছিলেন যে পরিমণিকে কিভাবে কাজ করা যায়, কিভাবে ইয়ে করা যায়। তো তোমাকে যখন সাইন করাবে আমাকে উনি জোর করে নিয়ে গিয়েছিলেন তোমার বাসায়, এবং তখন আমাকে সাক্ষীতে সাইনও করিয়েছিলেন। হয় না যে একজনের সাক্ষী লাগে। এবং তখন তুমি তৌকির ভাইকে কিছু কথা বলছিলে, সেদিন আমি বলিনি, আজ বলছি। আই ওয়াজ সো ইমপ্রেস দ্যাট তুমি বলছো আচ্ছা নেটফ্লিক্সের ওই ছবিটার ওই গল্পটার সাথে কি এই জায়গাটা মিলে যায়, কিংবা ওই ছবিটা কি তৌকির ভাই দেখেছেন। তো তৌকির ভাইও লাইক ওকে, হয় না যে অনেকের একটা পারসেপশন থাকে যে সিনেমার নায়িকারা অত স্টাডি করে না কিংবা ইয়ে করে না, অনেকে ভাবে। কিন্তু তুমি এত সুন্দর করে সব কিছু বলছিলে, আই ওয়াজ ইমপ্রেস। আমাদের তখন কাজ ছিল না জীবনে, একটাই কাজ ছিল যে আমি কাজটাকে আসলে আমার নিজের কাজটাকে ফোকাস করব। আমার কিন্তু সব মনে আছে। আমি আরেকটি সিক্রেট আজকে সবার সামনে ফাঁস করে দিই। হ্যাঁ, যেহেতু বিহাইন্ড দ্য ফেম, একদম। আসলে তুমি কত বড় মনের এবং কত অন্যরকম একটা মানুষ সেটি আমি দেখেছি। তোমাকে তৌকির ভাই যখন স্ফুলিঙ্গর জন্য সাইন করিয়েছিল, অ্যাডভান্স মানি হিসেবে তোমাকে 2 লাখ টাকা দিয়েছিল। তারপরে আরও কয়েকজন ছিল, তৌকির ভাই চলে গেলেন, তুমি হঠাৎ করে আমাকে সেদিন শেষের দিকে আমাকে বলছিল যে রোমান ভাই আপনার সাথে কথা আছে। আমি বললাম কি কথা। তুমি আমাকে একটু আড়ালে নিয়ে এসে তৌকির ভাই তোমাকে যে 2 লাখ টাকা দিয়েছিল তুমি আমাকে সেটা দিয়ে দিচ্ছিলে। আপনি কি আপনি না, এটা সুযোগ পেলাম যেহেতু আমি সেটা বলতে চাই, সবাইকে জানাতে চাই। আই ওয়াজ লাইক মানি কি, এটা কি। তুমি বলো রোমন ভাই আপনি এত ভালো একটা ছবির সাথে আমাকে ইন্ট্রো করিয়েছেন, আমি এই ছবিটা করতে চাই, এটা আপনার। আমি বলেছিলাম কি পড়ি সে সময়, তোমার চোখে পানি। না, আমার মনে হচ্ছে যে তখন আমরা তো একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে আসলে যাই, মানে হয়তো আমার সাথে অনেকেই এগ্রি করবে, কারণ এরকমই হয়। এটা কেউ অস্বীকার করুক আর মানে স্বীকার করুক আর না করুক, এটা অস্বীকার করার কিছু নাই। নিজের সাথে নিজেও স্বীকার করতে হবে যে আসলে ব্যাপারটা এরকমই হয় যে কেউ যদি মাঝখানে কথা বলিয়ে দেয় বা কোনোভাবে, আর সেখানে তো আপনি আমার এমন একজন মানুষ যে না তুমি এই সিনেমাটা করো না। আমার মনে হচ্ছে যে আমি এমন সিনেমাতে আপনার পরামর্শ নিচ্ছিলাম, আমি কি এটা করবো, খুবই ডিসাইড করতে করতে আপনার তুমি এই পয়েন্ট দেখছো, এই হয়েছে, তুমি এটা করবা আসলে, তখন হ্যাঁ আসলে তো করবো না। তো ওরকম একটা জায়গা থেকে তখন আমি একটুখানি হয় না, ওই প্র্যাকটিসের কারণে যতই বাধা থাকুক আপনার সাথে, প্র্যাকটিসটার কারণে কি হয়, আমি আসলে এই কথাটা অনেক ইজিলি বলতে না পারলেও আমাকে বলতে হতো ওই প্র্যাকটিসটার জন্য আসলে। কারণ আমরা তো এরকমই করি যে মাঝখানে ওই ব্যাপারটা যখন কেউ থাকে, কেউ কথা বলিয়ে দেয়, ঘটকালিটা যে করে আর কি, ইউনো। হ্যাঁ, তো তখন আমার মনে হয়েছে যে একটা মানুষ যে আসলে চায় যে শুধু আমার ভালো কাজ না, তৌকির ভাইয়ের একটা ভালো কাজ হোক, ইন্ডাস্ট্রির একটা ভালো কাজ হোক, পরিমণির ঝুলিতে একটা ভালো কাজ থাকুক, দর্শক একটা ভালো কাজ দেখুক, সেটা মনে হয়েছে যে একমাত্র এই সাপোর্টটা না আসলে নাই ইন্ডাস্ট্রিতে, নাই মানে একদমই জিরো। আপনি যদি বলেন রুমান রাশিদ খানের মতো তো একজন আছে, তো আমি বলবো আসলে রুমান রাশিদ খানের মতো আরও 5 জন হইতে হবে, অ্যান্ড দেন আমি একটা সংখ্যা ধরতে পারি, আসলে নাই। আমি তোমাকে টাকাটা ফিরিয়ে দিয়ে বলেছিলাম হ্যাঁ, পড়ি, এবং এত সসম্মানে যে তখন মনে হচ্ছিল যে না, নিজের আত্মসম্মান এবং অন্যজনকে, সামনের যে মানুষটাকে, সেই মানুষটাকে কতটুকু বড় করা যায়, ওই ব্যাপারটা আসলে প্রথমবার মনে হয় আপনার থেকে শিখেছিলাম। আমি শিখেছি তোমার এটা কাছ পুরো থেকে। ইন্ডাস্ট্রিকে শেখানো উচিত। না না, আমি শিখেছিলাম তোমার থেকে যে তুমি একজন যে তোমার একটা ভালো ছবির মধ্যস্থতা করেছে, তাকে যেমন তুমি অনার করতে চেয়েছিলে, আমি তোমার হাতে সেটি ব্যাক করে আমি বলেছিলাম যে আজ যদি আমি সেটা নেই তাহলে আমি কখনোই তোমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবো না, আমার মনে আছে। এবং আজকে আমি তোমার চোখের দিকে তাকিয়ে কথা বলছি, আমার খুব গর্ব ভরে বলতে ইচ্ছে হচ্ছে। এবং জানেন, যারা আসলে চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবে না বলেই যারা এরকম হয়, মানে হয় না, আমার থেকে ওই অ্যাডভান্টেজটা নিল, সুবিধাটা নিল, নেওয়ার পরে বা আমার সেটা আসলে তারকে পাওনাই মনে হয়েছে, তারপরে সেই মানুষটাই কিন্তু দিন শেষে আমার বদনাম করে। অ্যান্ড দেন দেখেন, আপনি এত
ওই যে বললাম না, রুমান রাশিদ খান আসলে একজন হওয়া উচিত না, আর 5 জন হওয়া উচিত, অ্যান্ড দেন ইন্ডাস্ট্রিটা হয় না একটু ঘুরে যাবে। আচ্ছা, আমি অন্য প্রসঙ্গে একটু আসতে চাই। আমি তোমার বাসায় হার্ডলি 2 থেকে 3 বার গিয়েছি, এবং সেই 3 বারই আমার বিশেষ বিশেষ কিছু অভিজ্ঞতা হয়েছে। আমি একটা জিনিস দেখেছি, যে জিনিসটা হয়তো অনেকেই জানে না। একটি সার্টিফিকেট দেখেছে, এবং সেই সার্টিফিকেটটা হচ্ছে গিয়ে তুমি স্কুলে থাকতে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিলে, এবং তোমার স্কুলে তুমি একমাত্র শিক্ষার্থী ছিলে যে তুমি ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছো। এত মেধাবী তুমি, অনেকেই হয়তো জানে না। এটা কি করে জানাবো? এটা কি করে জানাবো? মানে যে আমি কিছুক্ষণ আগে বললাম না, তোমার অনেক কিছু মনে থাকে, স্ক্রিপ্ট পড়ে মনে থাকে। আমার মনে হয় ছোটবেলা থেকে তোমার ভিতর মেধার একটা স্ফুরণ ছিল। আমি শুধু অঙ্ক পারি না, হিসাবটাতে গরমিল হয়ে যায়। জীবনের অঙ্কেও কি? আমি অঙ্কই পারি না, তো অঙ্কে খুবই মানে বিশ্রী নাম্বার পেতাম আমি পাশ করার জন্য, যেটা হয় আর কি। তবে জীবনের অঙ্কে তুমি যাই করো নাই করো, সম্পর্কের অঙ্কেও তুমি কি করো না করো, সেই আলাপে তো অবশ্যই আসবে। তবে আরেকটি ইনসিডেন্ট উল্লেখ করতে চাই। আমার লেখা একটি ছবি ছিল বিশ্বসুন্দরী, এবং সেখানে তুমি শোভা চরিত্রে অভিনয় করেছিলে। শোভা হচ্ছে আমার বোনের নাম। আমি আমার বোনকে তোমার হাতে তুলে দিয়েছিলাম সেই চরিত্রে, এবং সেই ছবির দায়িত্ব নিয়ে আমার এই কাজটা করতে হয়েছিল। তুমি খুব ভালো করেছিলে, এবং সেই ছবিটি আমাদের এই টেলিভিশনে যুক্ত ছিল, এবং সেখানে যে তুই কি আমার হবির গানটি তো এখনো মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে, মানে প্রায় 100 মিলিয়নের বেশি ভিউ হয়েছে। যাই হোক, সেটি তো হচ্ছে কি একটা সংখ্যা, কিন্তু তুমি যে আরো অনেক মানুষের ভিতরের হৃদয়ে স্থান করে নিয়েছো, সেটা হয়তো অনেকেই জানেন। আমি আজ একটু জানাতে চাই। ফরিদপুরে শুটিং হচ্ছিল, অনেক মানুষের ঢল যে সিনেমার আর্টিস্টদেরকে দেখবে। তুমি ছাদ থেকে দেখলে যে একটা বৃদ্ধা একদম, ও মাই গড, আপনি লিখেছেন। আমি যখন জেল থেকে আসি তখন লেখাটা পড়েছিলাম। একজন বৃদ্ধা ধাক্কাতে পড়ে যাচ্ছিল, তুমি ছাদ থেকে রাইট, তুমি ছাদ থেকে নিচে নেমে সেই জনসমুদ্রে নিজেকে ঝাঁপ দিয়ে সে বৃদ্ধাকে উদ্ধার করেছিলে, তাকে ভেতরে নিয়ে এসেছিলে, তাকে চেয়ারে বসিয়েছিলে, তুমি নিচে বসে তার হাতে প্লেট দিয়ে তুমি সেই ভাত মাখিয়ে। ছিল তো আমার যখন নানি মারা গেছে, তো ওই বয়সী ছিল, তো আমার সাথে মনে হচ্ছিল আমার নানি। হ্যাঁ, আমার মনে হচ্ছিল আমার নানি কি পড়ে যাচ্ছে, মানে আমি ওই ফেসটা দেখতে পাচ্ছিলাম। কোনো ওরকম বয়সের কাউকে দেখলে আমার নানি মনে হয়, এবং আমার নানার বয়সে কাউকে দেখলে আমার নানাই মনে হয়। সো আমি কাউকে আলাদা করতে পারি না। এবং তুমি ভাত মাখিয়ে তাকে খাইয়ে দিয়েছিলে। সেই সময় তার চোখের যে আনন্দ অশ্রু ছিল, সেই জয়নবের আনন্দ অশ্রু কিন্তু তোমাকে অনেক শক্তি দিচ্ছে। তুমি হয়তো জানো না কার কার শক্তিতে তুমি এখন বেঁচে আছো কিংবা ভালো আছো। গুজবাম হচ্ছে। আমি তোমার সাথে একবার বিশ্বসুন্দর প্রচারণায় সিলেটে গিয়েছিলাম, এবং মনে আছে অনেক মজা হয়েছিল, অনেক ফান হয়েছিল। সিলেটে প্রচারণা হচ্ছে, হ্যাঁ, এবং সেখানেও কিন্তু আমি দেখেছি যে তোমার একটা পবিত্র একটা আত্মা রয়েছে, এবং তুমি যখন কেউ কোনো বিপদে পড়ে, সেখানেও কিছু মানুষ ছিল যারা হয়তো কি বলবো স্বেচ্ছাসেবক, হ্যাঁ, তাদের সাহায্যার্থেও তুমি এগিয়ে আসছিলে, আমি পরে শুনেছি। এবং তোমার একটা রুটের একটা মন আছে। সেই সময় তোমার হঠাৎ করে ফুচকা খাওয়ার ইচ্ছে হলো, তোমার মনে নাই আমি নিশ্চিত, ফুচকা খাওয়ার ইচ্ছে হলো, কিন্তু ওদিকে প্লেন ছেড়ে দেবে, কিন্তু তোমার ফুচকা খেতে হবে। তারপর কোনোভাবে বোর্ডিংয়ে ফোন টোন করে আসতে যাতে প্লেনটা থাকে আর কি। তারপর তুমি ঢাকায় নেমে ঠিকই কোথাও না কোথাও থেকে জোগাড় করে অন দ্যাট মোমেন্ট তুমি ফুচকা খেয়েছিলে। আচ্ছা, বাজে একটা স্বভাব আছে, মানে ক্রেভিংটা অনেক যখন হয় কোনো কিছু নিয়ে, তো ওটা আর মনে হয় কি একটু পরে মরে গেলে তো আমি এটা করতে পারবো না। ইচ্ছা, এই ছোট্ট ইচ্ছা কি থেকে যাবে? তখন ওই ইচ্ছাটা অনেক বড় হয়ে যায় আমার কাছে। তোমার তাহলে মনে হয় যে এই মুহূর্তটি আমার শেষ মুহূর্ত, হয়তো আমি 5 মিনিট পর না থাকবো। আমি মনে হয় দিনের মধ্যে প্রত্যেক ঘন্টায় তো আমার 3-4 বার মনে পড়ে যে আমি মরে যাবো। ওয়াই আমি জানি না, বাট এটা একটা ফোবিয়া হয়ে গেছে আমার জন্য। বাচ্চা আসার পরে তো, বাবুরা যখন আমার জীবনে আছে, আমার ছেলে মানে প্রথম যখন আমার ছেলে আসে, তখন থেকেই আমার অনেক ফিল হওয়া শুরু করলো যে আমি কি মরে যাবো, আমি তো বাঁচতে চাই, আরও বেশি বাঁচতে চাই। বাচ্চা নিয়ে তখন আমার অনেক মানে ওই ব্যাপারটা থাকে যে আমি মরতে চাই না। আসলে আমার জ্বর আসলেও মনে হয় কি আমি কি মরে যাবো, আমি
হাসি দিল মনে হয় কি আমি মরে যাবো, আমার যদি একটু হাত কেটে যায়, কোনোভাবে যদি নখ কাটতে যায়, হাত কেটে যায়, তো আল্লাহ মরে যাবো, গ্যাংরিং হবে, এখান থেকে আমার হাত কেটে ফেলবে, আমার কি ক্যান্সার হবে। আমি এটা মানে সিক হয়ে গেলাম এক সময়। আমি ডক্টরের সাথে কথা বললাম, তখন বললো যে এটা আসলে নর্মাল না। আপনি যেভাবে হেসে মনে হলো যে এটা খুবই নর্মাল, আমি ফানি ওয়েতে বললাম, সেটা আসলে নর্মাল না, আমার মেডিকেশন চলছে এটার উপরে। ও রিয়েলি? হ্যাঁ, যে কেন আমার কি মনে হয় যে লাইক বাবুরা ছাড়া তো আসলে আমার জীবনে কেউ নাই, কিন্তু আমি যখন বাবুদের কথা চিন্তা করি, আমি না ওদের পাশে কাউকে দেখতে পাই না। সো আমার আসলে পেট ব্যথাও হওয়া যাবে না। মানে আমি পিরিয়ডের সময় আমার মনে হয় কি যে 3 দিন আমাকে অনেক সেট থাকতে হবে, আমি ফুড ঠিক করি, যে ঠিকঠাক মতো খাবার খাবো, ঠিকঠাক মতো ইয়োগা করব, ঠিকঠাক মতো টাইমলি ঘুমাবো, টাইমলি উঠবো। মানে ওই 3 দিন আমার 4 দিন যেই ব্যাপারটা হয়, এটা তো শুধু মেয়েরা তো আসলে, এখন ছেলেরাও অনেকেই জানে, কারণ এখন তো অনেক ফাস্ট। হ্যাঁ, তখন ওই ব্যাপারটা নিয়েও আমি অনেক সিরিয়াস থাকি যে কোনোভাবেই আমাকে 1 ঘন্টার জন্য অসুস্থ হওয়া যাবে না। এটা আমি যতবার ভাবি ততবার বেশি অসুস্থ হয়ে যাই। অ্যান্ড দেন আমি চিন্তা করলাম যে না, আমার আসলে কোনো ডক্টরের আসলে হেল্প লাগবে, এটা আমি নিজে নিজে ঠিক করতে পারবো না। অ্যান্ড দেন আমার মনে হয় এটা দুশ্চিন্তা বেশি করবার হয়েছে কোনো আমার নানু চলে যাওয়ার পরে। যে আমার মনে হয় একা feel টা দুশ্চিন্তা হওয়ার পরে এটা হলো। হবার কোনো কারণ নেই, কারণ নানু কিংবা তোমার পরিবারের সবার দোয়া আছে তোমার সাথে, এবং যেখানে বাচ্চার ইস্যু রিলেটেড, আপনি যদি প্যানিক অ্যাটাকের শিকার হন, এটা খুবই ভয়াবহ একটা জিনিস। তা তো অবশ্যই। So, কোনো কিছু নিয়ে প্যানিক করাটা, ওইটাকে ভিতরে আমি অনেক লালন করে ফেলেছি সামহাও। তবে তুমি কখনো খুব বেশি অসুস্থ হবে না, এর কারণ হচ্ছে যেটা বলছিলাম, দোয়া। এবং সেটা শুধু পরিবারের দোয়া নয়, তুমি এখন একটি ব্যবসায় যুক্ত হয়েছো, এবং সেটা হচ্ছে দ্য বডি। এবং সেটি মানে হয় না, অনেকে খাবারের বিজনেস করে, অনেকে হয়তো রিয়েল এস্টেটের বিজনেস করে, তুমি করেছো এমন একটি বিষয় যে মা এবং নবজাতক শিশুদের কিছু প্রোডাক্ট সেখানে পাওয়া যায়, যেগুলো হয়তো একসাথে সবগুলো প্রোডাক্ট পাওয়া যায়, এবং সেটা হচ্ছে কি একটা ব্র্যান্ড শপ আর কি। এবং আমার খুব ভালো লেগেছে সেখানে তোমার যে প্রফিটের 5% তুমি অসচ্ছল মায়েদের পেছনে ব্যয় করছো। একদম শুরু থেকেই এটা আমার টার্গেট ছিল। এই দোয়াটার বরকতে কি তুমি ভালো থাকবে না সবসময়? দেখেন, দিন শেষে আপনি কিছুই নিয়ে যেতে পারবেন না। আমার সেটা মনে হয় একদম শুরু থেকে, যখন কেউ আমাকে বলে তোমার না এত টাকা, তুমি কি করছো, and then আমার মনে হয় যে আসলে আমি কি করছি। So, আমি যেটা করছি এটা তুমি আসলে চোখে দেখবা না, সেটা আমি জানি আমি কি করছি। এই যে আত্মার শান্তিটা যে আমি নিছি, এটা তুমি আসলে নিতে পারবে না। ওই মানুষটা আসলে কোয়েশ্চেনই করবে, ও আসলে আমার উত্তরটাই নিতে পারবে না। তোমার টাকার কথা আসলো, আমি আরেকটা তথ্য দিই দর্শকদের। প্যান্ডামিকের মধ্যে কিংবা তার কিছুটা আগে পরে হতে পারে, তোমার এক মেইড সার্ভেন্ট ছিল, তোমার একটা হেল্পিং হ্যান্ড, তার বোধহয় বোনের বিয়ে ছিল, এবং সেই সময় তুমি অস্থির হয়ে গেলে যে তার বোনের বিয়ে, তার টাকা দরকার, এবং তুমি অনেকভাবে জোগাড় করে তাকে তুমি প্রায় 6.5 লাখ টাকা কিংবা 6 লাখ টাকা তুমি তাকে দিয়েছিলে। আপনি কেন এগুলো বলছেন? আমি বাঁচা যাবো কিন্তু। বিষয়গুলো এই কারণেই সবাই জানা দরকার যে পরিমণি আসলে কিভাবে টাকাগুলো খরচ করে আসলে। এবং আমি না, দেখেছি, আসলে আমি টাকাটা আর্ন করেই খরচ করার জন্য। আমি আসলে রেখে যদি সম্পত্তি করতে চাইতাম, তাহলে আমার, আপনি তো জানেন যে এখনও ধরুন আমার একটা লাক্সারিয়াস, যেভাবে আসলে মিডিয়াতে প্রচার হয় যে আমার অনেক সুন্দর একটা ফ্ল্যাট আছে, অনেক নট সুন্দর, পরিমণি অনেক কত দামি সম্পত্তির flat আছে। মালিক, ভিডিও সহ হ্যাঁ, দেখুন। অনেক বড় একটা গাড়ি আছে, একটা না 4টা-5টা আছে। তোমার গাড়িটাও তো লোনের। আমার গাড়ি লোনের দেখেই আসলে আদালত আমাকে ছেড়েছিল, না হলে ওটাও গায়েব হয়ে যেত। অনেক আর তুমি কি কিছু। ভাড়া বাসায় থাকো? হ্যাঁ, আচ্ছা, এটা তোমার নিজের কেনা আমি ফ্ল্যাট? কখনোই ফ্ল্যাট কিনবো না। আচ্ছা, ওকে। আমি যদি হয় না যে এখন, ওই সময় তো মাথার মধ্যে ছিলই না, যখন নানু আইসিইউতে ছিল তখন এরকম হাত ধরে হয় না সিনেমাটিক ওয়েতে আমাকে নানু ভাই বলেছিল যে তুমি এরকম করো না, আমি আর কয়েকদিন, উনি না হয় না মনে হয় বুঝে যায় না সবাই একদম আগে আসলে থেকে। দিন শেষে যে আমি চলে যাব, আসলে আমার দিন শেষ ওরকম না। নানু ভাই বলছে, আমার মনে করছে, আমি আবার নানু ভাইকে টেনে টেনে বাংলা সিনেমার ওই এন্ডিং পার্টগুলো দেখাচ্ছিলাম, জানো নানু ভাই এরকম কিন্তু করে, তুমি কিন্তু এরকম করো না আমার সাথে। নানু ভাইকে যত হ্যাপি রাখা যায় না, তখন যা কিছু করে, মানে আমি যা ইচ্ছা তাই করতাম নানু ভাইয়ের সাথে। তো তারপরে ওই সময় আমাকে বলছিল যে এখন তো তোমার একটা বাচ্চা আছে, নানু ভাই তো আমার মেয়েকে দেখে যায়নি, তো বলছে যে
তুমি এখন একটা কিছু করো, অন্তত একটু বাড়ি করো, ওর জন্য কিছু একটা করো। তো নানু ভাই চলে যাওয়ার পরে আসলে আমার মনে হলো যে আসলেই তো তুমি বাড়ি করতে চাও? হ্যাঁ, আমি করলে বাড়ি করবো, ফ্ল্যাট ফ্ল্যাট মজা না। তোমার আসলে কত টাকা, এটা অনেকের জানার ইচ্ছা। জানি না, তুরান জানাকে ধরে নিয়ে আসা হোক। মানে তোমার ব্যক্তিগত যে ব্যবস্থাপক আছে। আমার প্রচুর টাকা, কিন্তু কোনো টাকাই আমার না। এটাও একটা প্রশ্ন আসে যে তুমি হয় না যে অনেক সময় পার্টি করো, কিংবা অনেকে ভাবে তুমি বিলাসবহুল জীবনযাপন করো, তোমার সোর্স অফ ইনকামটা কি আসলে? সব কিছুই আমার ইনভেস্ট করা। ওকে। হ্যাঁ, যে আমি কোনো কিছু হয় না যে এতিমখানা ইনভেস্ট করা কিছু, সেটাও আমি জানি। অনেকগুলো জিনিসপত্র আছে যে এখানে এখন বডিতে আসলে ফোকাস করা। আমি যখন বডি নিয়ে প্রথম কাজ করা শুরু করলাম, তখন ভাবলাম কি প্রেগনেন্ট মহিলারা আসলেই বা মায়েরা কতটুকু আসলে আমি জানাতে পারবো, কতটুকু কী করতে পারবো, আস্তে আস্তে করে ইনভলভ হবে, তারপর আস্তে আস্তে করে এঙ্গেজ হবে, তারপরে হয় না যে বেচা বিক্রির কথা যদি বলেন, বিজনেসের কথা যদি বলেন। তো শুরুতেই যে আমি আসলে এরকম একটা ধাক্কা খেয়ে যাব সবার কাছ থেকে, এটা আমি বুঝতে পারিনি। ধরেন এরকম হয় যে কোনো এক প্রথম স্লটে একটা প্রোডাক্ট, একটা ডিজাইনের যদি বলি, একটা ডিজাইনের প্রোডাক্ট আসলো ১,৫০০ পিস, ওটা সেল হলো ৩ দিনে অনলাইনে। চাপটা বুঝতে পারছেন? এবং তখন আমার মনে হলো ভাই ওয়েবসাইট ডাউন কর, এটা নামা। ইভেন কিন্তু আমার ওয়েবসাইট নামানো বন্ধ। কেন? আমি প্রোডাকশন দিতে পারছি না তো, কারণ আপনি তো কোথাও থেকে একটা লটে মাল নিয়ে আসলেন এবং এখান থেকে দিয়ে দিলেন, তা তো না। এটা ডিজাইন করা, মানে আপনি স্ক্র্যাচ করে এঁকে কোন কালার দিবেন, কি করবেন, কিভাবে যাবে, ওটা আমি নিজে পড়ি। 1 মাস ধরে পড়ছি, ধরেন ঘুরছি ওটা পরে, বাসার মধ্যে কাজ করছি ওটা পরে, ঘুমাচ্ছি, উঠছি, খাচ্ছি, তারপরে একটা আসলে প্রোডাকশনে যায়। একটা ডিজাইনার ওয়্যার আপনি ধুম করে নামাতে পারবেন না। অ্যান্ড দেন তখন আমার মনে হলো ভাই কী হচ্ছে, আমি একটু চুপচাপ হয়ে যাই। ইভেন আমার আপনি পেজে যাবেন, যেহেতু অনলাইন তো এখন পেজ দিয়ে আসলে বিজনেসটা করা হয়, কোথাও কোনো প্রমোশন নেই। নিজেই তো প্রমোশন, ভয়ে আমি করতে পারি না, সব ডাউন করে রেখেছি ভাই, করো না। তোমার ডিমান্ড বেশি, তুমি সাপ্লাইটা আসলে হ্যাঁ, আমার তো প্রস্তুতি ছিল না যে সবাই আসলে এভাবে জিনিসটাকে আসলে নেবে, এত সুন্দর করে গ্রহণ করবে, এটা আমার মাথায় একদমই ছিল না। তবে এখন তুমি সিরিয়াসলি নিতেই পারো। আসলে সমস্ত কিছু আসলে বডিকে নিয়েই চিন্তা ভাবনা করছি, পাশাপাশি আমার কাজ, বাচ্চারা, আমার ফ্যামিলি, এছাড়া আমার এই আপনি যা যা বলছেন কালা চশমা, এগুলো কিন্তু নেই আসলে জীবনে। এটা একটা ভাইব আসলে। আসলে কালো চশমার সামনে কে ছিল ছেলেটি? আপনি শিওর এটা ছেলে ছিল? তুমি তো লিখছিলা বোধহয় যে হু ইজ হি, কিংবা এরকম কিছু। হি ইজ মাইন লিখেছিল। তার মানে শিওর যে এটা কি লেখা উচিত ছিল। হ্যাঁ, এটা রহস্য, দেখি কি হয়। তোমাকে নিয়ে কিছু সমালোচনা আছে, একটু সেগুলোর প্রসঙ্গে আসে। যে অনেকে বলে যে সিল্ক স্মিতা ভারতের একজন অভিনেত্রী ছিল এবং তাকে নিয়ে একটা সিনেমাও হয়েছিল, ডার্টি পিকচার। অনেকে বলে তোমার জীবনটাও ডার্টি পিকচারের মতো এবং তোমার এরকম পরিণতি হবে, তোমার সুইসাইডও তোমার করতে পারো, কারণ তোমার যে লাইফ করলে মার্ডার করতে পারি, সুইসাইড করব না। আই এম সিরিয়াস। হ্যাঁ, সত্যি। ওকে, সেটা আমরা জেনে নিলাম। আমি যে পরিমাণ জীবন ভালোবাসি ভাই, সুইসাইড কিভাবে করব? এই কারণে আমি প্রশ্নটাই করছি, কারণ তুমি একটা স্ট্যাটাস দিয়েছিলে কিংবা লাইভে এসে বলেছিলে যে তুমি কখনো সুইসাইড করবে না, কারণ তুমি জীবনকে ভালোবাসো, প্রয়োজনে তুমি এখন বলে মার্ডার, তখন বলছিল যে আমার যদি কোনো অকস্মাৎ মৃত্যু হয় ভেবে নেবেন আমি খুন হয়েছে। আমার কি মনে হয়, সেদিন আমি কাউকে কথা বলতে বলতে বললাম যে ধরো ইদানিং আমি কোনো হয় না যে কথায় কান দিতাম না, মানে কেউ আমার সমালোচনা করছে, পাশে বিচিং করে না, আমাদের মিডিয়াতে গ্রুপিং হয় না, বিচিং হয় না, তো এরকম শোনো কি হয়েছে জানো, এই ভাবি টাইপের যে আলোচনাগুলো হয়, তো ওরকম ভাবে কখনোই ভাবি টাইপের হ্যাঁ জানেন ভাবি এরকম হয় না, কাম অন, হয়তো তো এরকম যে হয় না যে ডেকে ডেকে শুনবে না, তারপরও এই বিচিংয়ের মধ্যে বসায় দেয়, এরকম তো অনেক গ্রুপিং হয়। তো ওর মধ্যে হঠাৎ করে আমি কোনো কিছু কান দিই না, কিন্তু কি ভেবে কোনো কিছু আমাকে
মানে হয় না জেকে বসলো, ওটা আমার শুনতেই হবে। তো আমি শুনলাম যে কি সত্যি এরকম করছে, এইটা জিনিস আমাকে বলছে, মানে হয় না গায়েবী কথা, মানে চতুর্থ আসমান থেকে আপনি নামাই নিয়ে আসলেন। এবং আমি চিন্তা করছি এটা কি আমি ছিলাম তাহলে, আমাকে নিয়ে বলছে। তো হয় না নতুনভাবে নিজেকে চেনা যে এই মানুষটা কি আসলে সত্যি আমি হতে পারি, মানে অদ্ভুত একটা জিনিস যেটা আমি না কোনো দিনও না। তো এমন জিনিস নিয়ে বলছে যে সবগুলো মানুষ তো পৃথিবীতে এখনও বেঁচে আছে, এবং খুবই 2-3 দিন আগের কথা, এরকম নিয়ে সবাই ওনাকে আসলে ধরে ফেলছে। সে কয়েকজন মানুষের ভিতরে তো আমিও ছিল। সো তোমার পেছনে বেচিং করে কেউ কিন্তু কখনো রেহাই পাবে না। না ওই বিচিংয়ের মধ্যে আমি বলছিলাম যে শোনো, আপনি কেন ফেসটা আমার চোখে ভাসতেছে ওনার? থাক, আমরা নাম না বলি। আমি একটু আরেকটা না আমি বলি ওই বিচিং নিয়ে আমি বলতেছিলাম যে শোনো, আজকে যদি আমি মরে যাই, বিচিংয়ের সূত্র ধরে বলছিলাম যে আজকে মরে গেলে কি হবে জানো, বলবে কি, একদম প্রথম ওনার নাম ধরেই বলছিলাম যে প্রথম উনিই বলবে যে আরে দূর, ও তো নেশা খেয়ে মরে গেছে, আরে দেখো মদ খেয়ে কোথায় অতিরিক্ত মদ খেয়েছে মনে হয় পড়ে মরে গেছে, আরে কী কী নেশা করছে দেখো। যে আমার খালি এটাই মনে হয় যে উনি এমন এমন ধরনের কথাবার্তা বলে। সো কি হয়, ধরেন আমজনতা কোনো কিছু বললো, সেটা কিন্তু কোনো ম্যাটার করে না, ভিত্তি নাই, বলতেই পারে রিউমার ইজ রিউমার। কিন্তু যে আপনার কাছের মানুষটা, যার সাথে আপনি হয়তো কাছের মানুষটা কীরকম, সোশ্যাল মিডিয়াতে এখন আমরা যেটা দেখি, এই জগৎ মানে এই যুগে আপনার সাথে আমার 5টা ছবি আছে বা কোনো একটা প্রোগ্রামে গেছি, 1 মাসে 3-4 বার আপনার সাথে ছবি দেখা যায়, তার মানে নিশ্চয়ই আপনি আমার কাছের মানুষ। এবং আপনি যেটা বলবেন সেটা কিন্তু আসলে অনেক ইম্পর্ট্যান্ট, ওটা কিন্তু জাস্টিফাই হয়, মানে জাস্টিস হয় যে না এটাই বলছেন। আচ্ছা, ওটা কিন্তু ওর সাথে চলে, ওর তো মিথ্যা কথা বলে নাই, ওইটাই। তো উনি এমন একটা কথা বলে, তো আমার তখন মনে হয়েছে ভাই আমি এমনিতে অনেক ঝেড়ে টেড়ে ফেলে দিচ্ছি আমার জীবন থেকে অনেক মানুষজন। তুমি কি এখন আপন পর চিনতে পারো? এখনো তো ভুল হয়, এর আজীবনই হবে আমার, কিন্তু অনেকটা আমি শুধরে গেছি, ম্যাচিওর হয়েছো। হ্যাঁ। তুমি কি এখন নির্বিকারে টাকা ধার দাও? না, মানুষ হিপনোটাইজ করে মাঝে মাঝে। তুমি সেটা শিকার হও? হ্যাঁ। তুমি তো অনেককে অনেক কিছু দিয়েছো, কখনো ফোন দিয়েছো, কখনো না এগুলো না আসলে ভালোবেসে গিফট করা, নট দেয়া, মানে ওইভাবে বললে আমার কাছে তখন নিজেকে নিজে ছোট মনে হবে, যে কাউকে কোনো কিছু দিলে ওইটা আসলে মনে রাখতে হয় না ওভাবে। মানে তুমি কি অনেক দানশীল? মানে তো শুধু আমি তো ফোন বললাম, তুমি ডায়মন্ডের রিং থেকে শুরু করে লাখ লাখ টাকা মানুষকে দিচ্ছ, কিংবা কোনো প্রডিউসার ফেসে গেলে তুমি তাকে টাকা দিচ্ছ, এভরিওয়্যার তুমি সবাইকে দিচ্ছ, কিন্তু তুমি কখনো টাকার রিটার্নটা পাও না, সেটাও আমি জানি। না পাই নাই, যখন আমি জেল থেকে আসি তখন আমার হাত একদম জিরো ছিল। তো আমি ফারজানা মুন্নি, ওনাকে আমি দি ভাই বলি, আমি যখন বললাম যে জানো দি ভাই এই হয়েছে, তো বলতে বলতে যে আমার তো হাতে কোনো টাকা পয়সা নাই, এখন আমি কী করবো। সো কথায় কথা বলতে বলতে দেখলাম যে 1-1.5 ঘন্টার মধ্যে বাসা নিচে এসে কেউ আসলে নক করছে, তো আমাকে টেক্সট করলো, জানে যে ফোন ধরলে কী হবে কী বলবে। তো গেটটা খুলে, ওনার নাম হচ্ছে এই, তুমি একটা খাম দেবে, এটা খাম বক্স আর কি, 10 লাখ টাকা কীভাবে দেয়, বক্সের ছোটো একটা বক্স, আইসক্রিমের বক্সের মতো। তো আমি বললাম যে আমি এটা কী করে নিব, তুমি কি ধার দিতেছো আমাকে? তারপর আমি মানে এটা তো আমি পারবো না। বলে না, তোমাকে একটা বলছে না এরকম গানের কথা, তুমি কিন্তু এটা করবা। এবং আরেকটি তোমাকে নিয়ে সমালোচনা আছে, সেটা হচ্ছে তুমি অনেক ফাঁসিয়ে দাও, এবং তোমাকে অনেক ডিরেক্টর সিনেমাতে নিতে সাহস পায়। হ্যাঁ, ট্রু। এবং যখন ছোট পর্দায় কেউ কোনো ভুল করে কিংবা ইনডিসিপ্লিন কাজ করে, বলা হয় যে ও তো ছোট পর্দার পরিমণি। তো এরকম ছোট পর্দার মানে ছোট পর্দার পরিমণি, টিভি নাটকের পরিমণি, মানে পরিমণি হচ্ছে কি একটা টার্ম, পরিমণি হচ্ছে একটা টার্ম যেটা হচ্ছে ফাঁসিয়ে দেয়। তো অন্য কেউ ফাঁসিয়ে দিলে তাকেও বলা হয় যে তুমি তো আরেকটা পরিমণি। কিন্তু এক্ষেত্রে আমি বলবো যে তুমি আমাদেরই ছবি করেছো বিশ্ব সুন্দরী, সেটা এত সুন্দরভাবে শেষ করেছো, এবং শুধু ছবিটা নয়, তারপর আমি একটু বলি তারপরে হচ্ছে প্রমোশনে তুমি একমাত্র আর্টিস্ট, আমি একমাত্র শব্দটাই বলছি, যে প্রত্যেকটি প্রমোশনে আমাদের
সঙ্গী ছিলে এবং ছবি রিলিজের দিন থেকে শুরু করে সিলেটে যাওয়া থেকে শুরু করে এভরিহোয়ার তুমি ছিলে, এবং সেটা যখন ওটিটিতে রিলিজ হলো কিংবা যখন যেটা দরকার তুমি সেটা করেছো। পরবর্তীতে তুমি মা বলে একটা ছবি করেছিলে। আপনি যদি লেটেস্ট ধরতে চান সেটা হচ্ছে রঙিলা কিতাব। রঙিলা কিতাবে আমার হিরোকে কখনো কিন্তু পাননি আপনি কোনো প্রমোশনে, তোমাকে দেখেছি শুধুমাত্র আমাকে বেশিরভাগ। ছাড়া। শুধু কি আমার দায়িত্ব ছিল? সেটাই। সেটা নিয়ে তো কোনো কমপ্লেন নাই। কেন? উনি একজন ছেলে বলে? অনেক সময় অনেক হিরোকেই তো দেখা যায় না, এবং সমস্ত কিছু আসলে দায়ভার আসলে নায়িকাদের উপরে পড়ে, এবং পরিমণের তো কথাই নেই, তার উপরে সব কিছু চাপিয়ে দেওয়া আরামসে হয়ে যাবে। এটা কেন আমি জানি না, এবং আমি এটাকে নীতি নীতি ইউজ টু হয়ে গেছি বলে আসলে মানুষ এটা এখনও বলে যায়, আমি জানি না। এরপর কেউ বললে কিন্তু ভাই ঝামেলা আছে। আমি যেটা বলছিলাম, বিশ্বসুন্দরী, মা, অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন, এরকম অনেকগুলো ছবি তুমি দ্রুততম সময়ে শেষ করেছো এবং ঠিক সময় মতো রিলিজ হয়েছে, এবং সেটা রঙ্গিলা কিতাব হোক কিংবা মাঝখানে কি আরেকটা কাজ করেছিলে, হ্যাঁ, পাফ ড্যাডির মতো শেষ করেছিলে পরবর্তী। মাঝখানে কাছে ডোডোর গল্প। হ্যাঁ, তো তুমি সুন্দরভাবে কাজ শেষ করো, সুন্দরভাবে ডাবিং করো, সুন্দরভাবে প্রমোশন করো, তারপর এই বদনামটা কেন? এই বদনাম হচ্ছে আমি খুব সুন্দরভাবে খুব বিশ্রীভাবে ফাঁসিয়েও দিই। সেটার রিজন হচ্ছে কেউ আমাকে কোনো ধরেন এটা কিন্তু আসলে ট্রু, এই রিউমারটা এমনি এমনি ছড়ায়নি, কিন্তু একপাক্ষিক ছড়িয়েছে। এটা একটু ভুল ওয়েতে ছড়ালো। এটার জন্য যদি ক্লিয়ার করতে হয় সেটা বলবো যে ধরেন কেউ আমাকে কল টাইম দিল, হুট করেই তো সেটি তোর বিয়ের জিনিসটা এরকম হয় না, তো আমরা আসলে আগে থেকে একটা প্রস্তুতি বসতে নিতে বসতে হয়। একটা সুন্দর একটা মানে হয় না, ওই ব্যাপারটা হয় যে একটা টিম যখন আমরা ফিল করি তখন আসলে কাজে গিয়ে আরামটা হয়। তো যখন আমরা কাজে যাই তো আমি ভরসাটা করি কোথায়? আমার ডিরেক্টর এবং আমার পুরো টিমটার উপরে। তো তারা কল টাইম দিবে 6টায় অথবা 7টায়, আমি ধরে নিলাম 7টায় কল টাইম দিল। বেসিক যেটা হয় আর কি 7টায় কল টাইম হয় সাধারণত, তো খুব সকালে যেতে হয়। 7টায় কল টাইম দেওয়া হলো, আমার উঠতে হবে মিনিমাম 1.5 ঘন্টা আগে। যদি 8 ঘন্টা আমার জীবনে একদম ব্যক্তিগত ওয়েতে লাগে, হ্যাঁ, তারপরে 1 ঘন্টা মিনিমাম 1 ঘন্টা 40 মিনিট থেকে 1 ঘন্টা লাগবে আমার মেকআপ টেবিলে। প্রথম দিন ক্যামেরা অন হলো 12:30টায় অথবা লাঞ্চের পরে। মেনে নিলাম প্রথম দিন ক্যামেরা ওপেনিংয়ের সময় সেট টেট সব কিছু মিলিয়ে যদি আউটডোর হয় আরও তো ঝামেলা, খুবই স্বাভাবিক। এটা আপনি সবাই মেনে নিচ্ছে, পুরো টিম মেনে নিচ্ছে। সেকেন্ড ডেতে সেম, থার্ড ডেতে সেম, ফোর্থ ডেতে সেম হলে আপনি নেবেন কেন ভাই? আপনি কি 6টার সময় প্যাক আপ করেন, সন্ধ্যা 6টার সময় প্যাক আপ করেন? তা তো করছেন না। আপনি সন্ধ্যার সময়, আপনি রাত 2টার সময় প্যাক আপ করেন, 12টার সময় প্যাক আপ করেন কেন? তো তারপরের দিন আমি কয়টায় আসি বলেন? 3টার সময়। পুরো পাটাকা। তো কি করব আমি? তো আমি একটা মানুষ না, আমার ঘুমাইতে হবে না? আমি এটা মেন্টাল প্রেশার কেন নিব? তখন আমি মাথা থেকে শুধু কল টাইম ঝেড়ে ফেলি না, আমি আমার পুরো সিনেমাটাকে, প্রজেক্টটাকে ঝেড়ে ফেলতে হয়, কারণ কাউকে সিরিয়াস আমি দেখি না। যদি তোমরা সিরিয়াসই হইতা তাহলে প্রত্যেকটা মানুষকে এইভাবে কেন গলা টিপে ধরো? এবং বদনাম হয় কার লাস্টে? আমার। তবে আমরা যারা তোমাকে চিনি, এই জন্য কি করে জানেন এখন 2টা ডিট হয়। কিরকম? কেউ আমার সাথে ডিট করার আগে আমি ওকে ডিট দিই, তুমি আগে সাইন করো। রিয়েলি? হ্যাঁ, কল টাইম ঠিক রাখতে হবে এবং এই টাইমের মধ্যে শুটিং শেষ করতে হবে। এর বাইরে গেলে বেশি পেমেন্ট দিতে হবে, অগ্রিম মানে আছে না, মানে 2 দিন বেশি নিবা তো 2 দিন বেশি দিবা, কারণ 2 দিন পরে তো তুমি আমার বদনাম করো, ওই বদনামটা আমার সারা জীবনে গোছে না। একদম। তো এই করি এখন। আমার মনে হয় যারা নিয়ম মেনে চলে তারা তোমাকে নিয়ে কাজ করতেই পারে, কারণ এরকম সুন্দরী, এরকম সুঅভিনেত্রীকে আমরা আরো কিছু বড় করার পর্দায় দেখতে চাই। আরেকটা বিষয় কথা বলতে চাই, কিছুদিন আগে আসলে পডকাস্টের শুরুর দিকে তোমার আসার কথা ছিল, কিন্তু তুমি হসপিটালে চলে গেলে এবং মাইলস্টোনে যে আগুন লেগেছিল, তুমি সেটি দেখে প্যানিক অ্যাটাক হলো তোমার এবং তুমি হসপিটালাইজ হলে। আগুনকে তুমি অনেক ভয় পাও না? হ্যাঁ, একটু ফোবিয়া আছে, কিন্তু আমি রান্না করতে ভালোবাসি। হ্যাঁ, আমি রান্না কিন্তু ঠিকঠাক করি। আমি যদি আরেকটা টপিকে আসি যেটা কেউ জানে না, আমি জেনেছিলাম তোমার একটি ডিজিজ ছিল, ডিজিজ বলবো কিনা জানি না, একটা উপসর্গ তোমার চুলে ছিল, সেটা কি? অ্যালোপেশিয়া। রাইট। সেটি কি এখন আছে? না, নেই, রিকভার হয়ে গেছে। সেই সময় তোমার মেন্টাল অবস্থা কেমন ছিল? আমার এই মাথার মধ্যে আমি আপনাকে ছবিটা পাঠাবো, হয়তো আপনি এখানে দেখাতেও পারেন চাইলে।
এত বড় করে এত বড় একটা এখান থেকে একদম পুরোটা হচ্ছে একদম চুল উঠে গিয়েছিল? টাক বলবো না, জাস্ট কীভাবে হয় না, ঘষলে যেটা হয় একদম বুঝবেন না যে এটা চামড়া আছে কিনা উপরে, চামড়াটাও মানে এত মসৃণ হয়ে গেল, আমি হয়তো ধরতে ধরতে এরকম মানে বারবার করে হাত যায়। খুবই ফ্রাস্ট্রেটেড একটা টাইম তখন আমার ছিল, সেটা হচ্ছে একদম কোভিডের সময়। লকডাউন হয়ে গেল, বাসার মধ্যে এরকম এতটুকু থেকে এরকমভাবে ছড়ানো শুরু করলো এবং এত বড়, ঠিক এত বড় হলো, পুরো অর্ধেক মাথা এই সাইডটা। সেটা তো যে কোনো মানুষের, বিশেষ করে একটা মেয়ের জন্য অনেক বেশি। তখন কোনো হসপিটালের সাথে আপনি ধুম করে যেতে পারবেন না, কোনো ট্রিটমেন্ট নিতে পারবেন না। ওই সময় আমার কি অবস্থা, মানে ও মাই গড। তো আমি রীতিমতো, আমি যে চুল উপরে করে বাঁধতে পারছিলাম না, এবার সাইডে রাখতে পারছি, সামহ বের হয়ে যায়, মানে হয় না ছোট্ট একটু জায়গা না তো, অনেক বড় জায়গা। তো এটা কী করবেন, নিজের সাথে এমন যুদ্ধ করা শুরু করলাম। আমার মনে হচ্ছিল যে একটা সময় রেজার নিয়ে বাথরুমের মধ্যে এরকম খুব মনস্থির করলাম পুরোটা আমি চুল কেটে, আসলে এভাবে দেখা যাচ্ছিল না একটা সাইডে এরকম, খুব মানে খুব পেইনফুল। তো আমার মনে হয় পুরোটাই এরকম করে ফেলি, কি আছে। ওই সময় কিন্তু আমি ফোনে একটা সময় একটা পোস্ট দিয়েও আমি রেখে দিচ্ছিলাম যে না, এটা আসলে সম্ভব না। তো আমি গুগল সার্চ করলাম পেঁয়াজের রস, সেই হ্যান ত্যান, তো এটা আবিষ্কার হলো। আমি নিজে বুঝতে পারলাম যে এটার নাম হচ্ছে অ্যালোপেসিয়া। তো এটার জন্য ঠিকঠাক ট্রিটমেন্ট আছে, মেডিকেশন নিলে এটা ঠিক হয়ে যায়। তো তারপরে অপেক্ষা করা, কবে হসপিটাল খুলবে, কবে এই ডক্টরের সাথে আমার দেখা হবে, কবে এই ডক্টর ট্রিটমেন্ট দেবে, তারপরে রিকভার হবে। এটা একটা লং জার্নি ছিল আমার জন্য, 1 থেকে 1.5 বছর, কিন্তু ঠিক হয়ে গেছিলো। যখন আমি ট্রিটমেন্ট শুরু করলাম তার 3-4 মাসের মধ্যে আমি রেজাল্টটা দেখতে পেলাম, আস্তে আস্তে করে রিকভার হয়ে গেল। মাশাআল্লাহ, সেটা রিকভার হয়ে গেল। এবং এটা কিন্তু খুবই কমন, যে কারো হতে পারে, কারো দাড়িতে হয় দেখবেন, এখান থেকে বলে কি টাক পোকা খেয়েছে আসলে। তবে সেলিব্রিটিদের আসলে সুন্দর রূপটাই আমরা দেখি, তাদের যে অনেক কিছুর ভেতর দিয়ে যেতে হয় সেটা আমরা অনেক সময় বুঝি না। এবং ধরেন আমার চুল অনেক কম টম থাকতো বা ওই ধরনের, আমার শুরু থেকেই তো চুলের মানে একদম আপনারা দেখেছেন যে চুল খুব সুন্দর বড় চুল। আমার চুলটাকে আমি সুন্দর করে মেনটেন করি, মানে লম্বাই রাখি, কখনো আমি কাটছাট করি না। ওই সময় আমার চুলের এই অবস্থা, আপনি বুঝতে পারেন আমার কি অবস্থা। তুমি কি সাইকিয়াট্রিস্টের কাছে গিয়েছিলে তখন, কিংবা না? কখনো গিয়েছো? এখন তো আমি যাই রেগুলার। সেটা কিসের জন্য, যেটা বলছিলে যে তোমার আমার প্যানিক হয় অনেক, প্রচন্ড প্যানিক হয় এবং আমার মৃত্যু ভয় হয় অনেক, এবং যে কারণে আমি খুবই ডিসিপ্লিন একটা লাইফ লিড করার চেষ্টা করি এখন। হয় না মেডিকেশন, সেটা হোক নামাজ, সেটা হোক এইভাবে এখানে বসে এইসব কথা বললে মানে হ্যাঁ এখানে মিডিয়াতে কাজ করো এইসব নিয়ে কথা বলে, তো আমি এভাবে বলতে চাই না। আমি একটা সুন্দর মানে সিস্টেমেটিক লাইফ লিড করার চেষ্টা করি, যেটা আমি কখনোই করতাম না একদমই। বাহ, তো তার মানে তুমি মেডিটেশন, রাইট, অবশ্যই। সেটা কিন্তু তোমার জীবন আচরণে এখন দেখলে বোঝা যায়, কারণ তুমি অনেক এখন গোছানো এবং তুমি এখন সব ধরনের কাজ করবার জন্য প্রস্তুত, সেটা ব্যবসা হোক, অভিনয় হোক, যে কোনো কিছু। এবং তোমাকে দেখলে মনে হয় ইউ আর ভেরি মাচ হ্যাপি রাইট নাও। আগে আমি করতাম, কিন্তু হুটহাট করে করতাম, চিন্তা ভাবনা করে করতাম না যেটা আমি কতটুকু কন্টিনিউ করতে পারবো অথবা পারবো কিনা, এটা আমি মাঝখান থেকে ছেড়ে দিব কিনা, কিন্তু এখন আমি ভেবে চিন্তে তারপরে কাজ করি। বাহ, এবার তোমার জীবনের সবচেয়ে বড় পার্ট, তোমার মাদারহুড নিয়ে আমি একটু কথা বলতে চাই। শাহিম মোহাম্মদ পূর্ণ তোমার একমাত্র ছেলে এবং সাফিরা সুলতানা প্রিয়ম তোমার একমাত্র মেয়ে। খুব ভালো লাগে যখন তুমি তাদেরকে টেক কেয়ার করো। আসলে মা এবং সন্তান, যে কোনো মা যে কোনো সন্তানের সম্পর্কই তো আসলে স্বর্গীয়, কিন্তু তোমাকে দেখে তুমি একজন নায়িকা, তোমাকে ঘিরে সবাই ব্যস্ত, কিন্তু তুমি সব সময় বাচ্চাদের নিয়ে ব্যস্ত এবং নিজের হাতেই তুমি তাদের জন্য সব কাজই করো। তুমি রান্না করো, তুমি রাত বিরাতে তাদের দেখা যাচ্ছে যে তুমি তাদের কাপড় ধো, তুমি তাদের এভরিথিং করো। মানে শুরু থেকে কি তুমি চেয়েছিলে যে তুমি নিজের হাতে তাদের? হ্যাঁ, আমি মাদারহুডটা খুব এনজয় করতে চেয়েছিলাম আমার জীবনে। আমার মনে হয় যে আমি অনেক কিছুতে ফেল করতে পারি, কিন্তু এই জায়গাতে আমি কোনোভাবেই ফেল
জিনিসটা আমি নিতে চাই না। কিন্তু তোমাকে এমনি বাইরে থেকে দেখে অনেকে পাগলাটে ভাবে, কিংবা থাকে না যে তো স্থিরতা নাই, কিন্তু বাচ্চাদের ব্যাপারে তুমি এত গোছানো। আমি দেখেছি যে তুমি তাদেরকে খুব না, একটা, আমি বাচ্চাদের সাথে পাগলামি করি, ওদের সাথে খেলি, সেটা ওদের সাথে একটা নাচি। সেটা একটা শিশুতে পাগলামি, কিন্তু হয় না যে আমি দেখেছি তুমি তাদেরকে খুব একটা গিজমো দাও না, তুমি তাদেরকে গিজমো ফ্রিক করো না, ফোন দাও না, কিংবা ওরা খুব ফোন একটা, ফোন বোঝে না। এটা কিভাবে সম্ভব এই যুগে? ওরা ফোন বোঝে না, ওরা রিমোট বোঝে না। ওকে টিভি, ও যদি রিমোটটা এভাবে রেখে দেবেন, ও আপনাকে এসে বলবে যে আমি টিভি দেখবো। ওর যখন সময় হবে তখন ও জানে কখনো সময়, কিন্তু হুট করে আপনি টিভি রিমোট সামনে রাখার পরেও আপনাকে বলবে না যে টিভি ছেড়ে দাও, বা ও রিমোট নেবে না, ধরবে না। আচ্ছা, কি অসাধারণ, মানে কি একদম সামনে শিক্ষা! ফোন থাকে, ফোন ধরে না। কিভাবে তুমি মেনটেন করেছো? আমি এটা একদম শুরু থেকে চেয়েছিলাম। খুব ভালো, খুব ভালো। এটি আসলে অনেক বড় একটা ব্যাপার, কারণ আপনি বাসায় গেলে দেখবেন যে এত ধরনের খেলনা, যেগুলো শুধু হয় না ব্যাটারি চালিত খেলনা না, সবগুলো হচ্ছে ক্রিয়েটিভ, কিংবা যেগুলোতে তাদের ইনভলভ ব্রেইনস্টর্ম হবে সেসব। বাহ, কিন্তু এবার বাচ্চাতে কি হলো, কেউ একজনকে পিস্তল গিফট পিস্তল। করেছে, Oh, no. এবং সেটা আমি তো না খোলা অবধি বুঝতে পারবো না। এখন তো আমি নিজে নিজে আমার খুব মনে হচ্ছিল যে ও প্যাকেটগুলো খুলুক। তোরা দুজন মিলে যখন খুলছিল, তোর আম্মু এটা কি, আমি কি বলবো, আরেকটা বাবা, এটা বিষয়- ডেঞ্জার, এটা ছেড়ে দাও, এটা ভালো না। সে একটু একটু দেখি কি, আমি বলছি, এটা শোনো, এটা যুদ্ধ, এটা ভালো না, আমাকে দিয়ে দাও। তো সুন্দর করে দিয়ে দিল। আমি আবার দেখলো যে মানে রান্নাঘরে গেলাম, এটা ঝুড়ির মধ্যে এটা ভেঙে ভেঙে ফেললাম, ও তাকিয়ে থেকে দেখলো। আই সরি যে আমাকে আমার বাচ্চাকে বন্দুক গিফট করেছেন, আমি খুবই সরি, এটা আমি রাখতে পারিনি। না না, হাউ সুইট দ্যাট বাচ্চাটা আবার সেটা শুনলো। হ্যাঁ, ও দেখলো, এবং তাকিয়ে দেখলো। বাহ, ওরা খুব আসলে সুইট, মানে বাচ্চাদের কিছু চঞ্চলতা তো থাকে, কিন্তু এত মা ভক্ত একজন, এবং ওদেরকে দেখলে চেয়ে থাকতে ইচ্ছা করে। এবং তোমাদের যখন ছবিগুলো দাও, অনেকেই কিন্তু দেখে, লাইক করে, কমেন্ট করে, কিন্তু আবার কেউ কেউ বলে যে এত ছবি পরিমাণে কেন দিচ্ছে, যদি নজর লেগে যায়। এত ছবি পরিমণি কেন দিচ্ছে না? মেয়ে কোথায়, ছেলে কোথায়? আপনি একা একা এরকম করেন, আপনার ছেলেমেয়েরা কোথায়? সেটাও তো বলে। আমি কোন দিকে যাব বলেন তো, বলেন আমাকে। তো এখন আসলে আমার যেটা মন চায় আমি সেটাই করব। হঠাৎ করে আমার মেয়েকে আমার মনে হলো যে আমি আসলে সোশ্যাল মিডিয়াতে আনবো না। আমার কোনো একটা রিজন আপনারা জানেন তো, বা কোনো একটা চক্র আসলে হয় না, নানা ধরনের নানা কিছু তো আমার জীবনে তা অদ্ভুত অদ্ভুত জিনিস ঘটে যায়। তো তারপর মনে হলো যে আমি আমার মেয়েকে আনবোই না। আচ্ছা, আমি একটু প্রিয়ম প্রসঙ্গে জানতে চাই, অনেকে বিষয়টা ক্লিয়ার না আসলে, কারণ তোমার একটা ছেলে আছে, এবং তারপরে তুমি ওকে কেন অ্যাডপ্ট করলে? আমি আরো 100 বাচ্চা হলে আরো 98টা নিতে হবে। কিন্তু এটা তো অনেক বিগ রেসপন্সিবিলিটি না, কারণ আমি 100 তুমি বাচ্চার মা হতে চাই, সেটা ঠিক এবং আছে, আল্লাহ আমাকে কিন্তু অতটুকু বড় লোক করুক। মানে অসাধারণ, বড় করুক অসাধারণ। বলি নাই, আমি বলছি আমাকে বড় লোক করুক, কারণ অনেক টাকা লাগে বাচ্চাদেরকে পালতে হলে, ঠিকঠাক মতো বড় করতে হলে। কিন্তু তোমার পাশে তো কেউ নেই, তুমি একা একা কিভাবে এত দূর আমি জার্নি পারবো, করবে? বিশ্বাস করেন না, আমি পারবো। তুমি প্রিয়মকে কোথায় পেলে? আল্লাহ দিসা। ওর বোধহয় গত বছরের থার্ড আপনি মে। দেখছেন ওর চেহারা পুরো আমার মতো, এবং এটা একদম, নিয়ে অনেক একদম। সমস্যা মানুষদের, যে ওর মতো চেহারা আবার এরকম কেন, মানে ভাই। আমি এও শুনেছি, মানে মানুষের লোকের কথা তো আসলে কোনো মিনিংলেস, হ্যাঁ, বলে যে ও হচ্ছে শো অফ করবার জন্য অ্যাডপ্ট করেছে, কারণ হয় না সেলিব্রিটি। তাইলে আমার বাচ্চাদের নামে শুরু থেকে পেজ থাকতো। না, আমি বলছি পেজ থেকে ইনকাম হয় না, সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম তো হয়। ইউটিউবে চ্যানেল থাকতো, সাহিম মোহাম্মদ পুণ্য, সাফিরা সুলতানা প্রিয়ম, কই যেটা ওদের অনেকে নামে তো করে। পেজ নাই কেন, কেন করি নাই? আর তুমি যে শো অফের জন্য করো, সেটা আমি কিছু কিছু সাক্ষী আমি দেখেছি অনেক কিছুদিন নায়িকারা তো আগে। করছে ভাই, আমাদের ইন্ডাস্ট্রি তো করছে অনেক, মানে স্টাবলিশ, মানে তারকারা, আসলে তারকা খ্যাতি যাদেরকে বলা হয়, তারা তো সবাই বাচ্চাদের নামে পেজ আছে। তো আমি সেটাকে বলি নাই যে সেটা আসলে অনেক খারাপ কিছু, করতেই পারে, কিন্তু আমার ব্যক্তিগতটা চয়েস আছে না, যে আমি আসলে কি করব। অবশ্যই। এবং ওরা আসলে এটাতে কতটুকু ইউজ টু হবে, ওরা আসলে বড় হয়ে এটা কি চায় না সেটা তো আমি জানি না। তো ওদের নামে পেজ খুলে বসে থাকবো, মানে আমার কাছে স্টুপিড লাগে ব্যাপারটা, মানে আমার নিজের লাগে, মানে অন্যদেরকে আমি কিছু বলি নাই। তো তুমি দুজনকেই এত সমানভাবে আদর করো এবং এত সমানভাবে কেয়ার করো, সেটা দেখলে কিন্তু খুব ভালো লাগে। কিছুদিন আগে পূর্ণর জন্মদিন ছিল, 10 আগস্ট বোধহয়, 10 আগস্ট না? এবং সেই সময় তুমি পূর্ণ এবং প্রিয়ম দুজনকেই সম্মান জানাতে কেন চেয়েছো। বললাম এটা একটু বলি, কারণ এর আগে যখন আমার মেয়ের বার্থডে ছিল, তখন আমার খুব ঘরোয়াভাবে আমার করতে হয়েছিল, কারণ অনেক বিশাল করে একটা আয়োজন ছিল, যে আয়োজনটা
আপনি একটু হলেও দেখতে পাচ্ছিলেন যে দুটো থিম ছিল আমাদের এবার। একদম। একটা ছিল মুন থিম, একটা ছিল রোজ থিম। তো রোজ থিমটাতে আমি আসলে আমার মেয়েকে ওভাবে দেখতে চেয়েছিলাম যে প্রথম বার্থডে ওর অনেক ঘটা করে হবে, যেহেতু ছেলে বার্থডে আমি এরকমভাবেই করেছি, তো মেয়ের বার্থডে কেন নয়। তো ওরকম যখন আমি প্ল্যান করলাম তখন ওর পক্স আচ্ছা, দেখা দিল, ওর সারা গায়ে পক্স এবং গালের মধ্যে একটা স্পটও রয়ে গেছে, ওর হয়তো চলে যাবে। তখন তো আসলে সম্ভব না। তো এই ব্যাপারটা কি আমি আসলে পাবলিককে জানাবো যে আমার মেয়ের তো পক্স এসেছে জানেন, এই জন্য কিন্তু আমি বার্থডে করতে পারছি না? এটা নিয়েও আমাকে অনেক কথা শুনতে হলো যে ছেলের বার্থডে এত ঘটা করে করছে, মেয়ের বার্থডে তো কোনো খবর নেই। ডু ইউ কেয়ার দিস কমেন্টস? নো, বাট আমার সামহাউ তো আসলে কষ্ট লাগে যে মানুষকে আসলে আমি কী করে জানাই যে ভাই আমার মেয়ের পক্স। তবে আমি পার্টির একটি বিষয় উল্লেখ করতেই চাই। সবাই এলো, তুমি এলে, পূর্ণ সেও এলো, কি জানি করলেন আমি জানি না। কিন্তু হঠাৎ করে তুমি অস্থির হয়ে গেলে কারণ প্রিয়ম কাঁদছে এবং হ্যাঁ, তুমি প্রিয়ম- সবাইকে বললে সবাই একটু বসেন, আমার মেয়েটা কাঁদছে, আমার মেয়েটাকে একটু ঠান্ডা করে আসি এবং মেয়েটাকে একটু খাইয়ে আসি। তুমি মেয়েকে নিয়ে ছুটে চললে ওপরে। এই যে ভালোবাসাটা, এটা কিন্তু আমাদেরকে স্পর্শ করেছে। না আসলে বাবু তো হচ্ছে, বাবু তো দুইটা, একটা বড় বাবু একটা ছোটো বাবু বললে মানে সব কনফিউজ হয়ে যায়। তো মেয়ে কখনোই হচ্ছে এত ক্রাউড দেখেনি, ও মানুষের মধ্যে যে ইউজ টু না, অনেক আননোন মানুষ দেখে ইউজ টু না। ও না ক্র্যাঙ্কি হয়েছিল শুরু থেকে। তো আমি দুদিন আগে যখন ফ্লোরে কাজ চলছিল, দুদিন আগেই কিন্তু ওকে নিয়ে বের হওয়া শুরু করলাম। তাও মানে হয় না হঠাৎ করে আপনি কাউকে ইউজ টু করতে পারবেন না, Right. তারপরও যতটুকু পারা যায় আমি ট্রাই করছিলাম যে ওই একটা সময় একটা মেমোরিজ তো ধরে রাখি যে তুই বাবা বড় হয়ে তো দেখতে পারবি। অবশ্যই, এবং এত ভালো লেগেছে ওদেরকে দেখে। তবে যখন পাবলিকরা লিখে ওর জন্যই দত্তক আসলে মেয়ে অনেক- দত্তক মেয়ে, হ্যাঁ। হ্যাঁ, সেটা নিয়েও তুমি একটা পোস্ট দিয়েছিলে। মানে কথার আগে আমার মেয়ে বলার আগে বলে দত্তক মেয়ে, মানে ওনাদের কি সমস্যা আমি জানি না। এটা হয়তো আমরা অনেকে ইনসেন্সিবল, সেই কারণে হয়তো আমরা একটু মানুষকে সহমর্মী হিসেবে দেখি না। আমরা যা মন চায় আমরা ফেসবুকে লিখে দেই, সেটারই একটা ব্যাড ইফেক্ট। অনেক উইয়ার্ড বিষয়টা। একটা প্রশ্ন মনে মনে বারবার ঘুরপাক খায়, মানে এই সোসাইটিতে একজন মা, স্পেশালি একজন নায়িকা, এতগুলো সন্তান, তুমি বললে 100 সন্তানের মা হতে চাও, বাবা ছাড়া কি সেটা সম্ভব এই সোসাইটিতে? হ্যাঁ সম্ভব, আরামসে সম্ভব। ফিনান্সিয়াল জায়গায় ওইটা বললাম না, ওইটা অনেক টাফ, এই জন্যই তো বললাম যে আমি অনেক অনেক টাকার মালিক হতে চাই। সেটার জন্য কিছু করছো? মানে আমাদের এই শোবিজে এতদিন তো করিনি, ধরেন এখন থেকে করছি। আগে আসলে অনেক কিছু ভেবে চিন্তে কোনো কিছু হুটহাট করে ধুম করে খরচ করে ফেলতাম, বা কোনো সেভিংস আমার জীবনে ছিল না। এখন আমি প্রত্যেক মাসে একটা সেভিংস করি, যেটা আমি জানি না যে এটা আসলে কিসের জন্য লাগবে, বাট একটা মাসে একটা সেভিংস আমি করি, যেটা আমার জীবনে কোনোদিনও ছিল না, মানে আমার ভাবনাতেও ছিল না যে আসলে সেভিংস বলতে কিছু আসলে জীবনে দরকার আছে। মহৎ, মানে পরিমণি এখন সেভিংসে গিয়েছে, সেটিও আমাকে এখন বিশ্বাস করতে হবে। মানে খুব ভালো লাগলো শুনে পরিমণি। এবং আমার হয়তো এখন আমার জীবনে 2 টাকা আছে ধরেন, তো এই 2 টাকার মালিক আমার বাচ্চারা কিন্তু বাচ্চারা। 18 বছর হওয়ার আগে থেকে। তো বাংলাদেশের আইন একটু কেমন জানি একটু কি জানি একটা সমস্যা আছে, আমি জানি না। মানে আমার বুঝতে সমস্যা হয়, বাট ওই আইনের সমস্যা কিনা আমি জানি না, বাট আমার বুঝতে অনেক সমস্যা হয়, ইজি না ব্যাপারটা। আচ্ছা, আমরা একটু হ্যাঁ। আইন টাইনের প্রসঙ্গে একটু আসি। হ্যাঁ, জেলখানার দিনগুলোতে একটু আসি। জেলখানা থেকে বেরিয়ে, মানে 27 দিন জেলে থেকে তুমি যখন বের হলে, এখানে একটা লেখা ছিল, কি যেন? ডোন্ট লাভ মি বিচ। কেন লিখেছিল? তো আমি কি করবো, ওই শব্দ ছাড়া ওই লাইন ছাড়া আমার জীবনে কিছু ছিলই না, তো আর ওইটা ছাড়া কি লিখবো? কার উদ্দেশ্যে লিখেছিলে? লাভ কেন? লাভই তো ভাই, তোরা কারা? মানে যারা আমার জীবনে ছিল তাদেরকে আমি কাউকে চোখে দেখতে পাচ্ছিলাম না। আচ্ছা, আই লাভ ইউ, এটা কি দেখা যায়? এটা আপনার ফিল করতে হবে। কিভাবে ফিল করবেন? আপনি এফোর্টটা তো দিতে হবে ভাই, তুমি কি করতেছো এটা থেকেই তো বোঝা যাবে যে আসলে তুমি আমাকে কেয়ারটা করো, ওই কেয়ারটা দেখতে হবে যে তুমি আমাকে কেমনে ভালোবাসো। গায়েবি বলে দিলাম, শোনো আই লাভ ইউ, শেষ, দায়িত্ব শেষ। এই আই লাভ ইউর মধ্যে যেগুলো পড়ে সেগুলোকে করো। তো আমি দেখতে পাচ্ছিলাম না যখন বলে আই লাভ ইউ, মানে হ্যাঁ, মা বলেন, বোন বলেন, ভাই বলেন, এই সেই বলেন, তো মানে আমার ফ্যামিলিকে বলি নাই,
ধরেন এরকম অনেকে আছে না যে ইন্ডাস্ট্রিতে অবশ্যই। বন্ধু বলেন আই লাভ ইউ বন্ধু, যাদেরকে আই লাভ দুধের ইউ বোন, মাছি আই লাভ বলা ইউ হয়। মা, তো এই টাইপের লোকজনকে তখন আমি দেখি নাই যে আসলে ভালোবাসাটা আসলে দেখা যায়। তো আমি বললাম ভালোবাসাটা কোথায়, আমি তো দেখতে পাচ্ছি না, কি করছো আমার জন্য? না রাস্তায় দাঁড়াইছো, না এটা নিয়ে কথা বলছো, না এটা নিয়ে কোনো কিছু লিখছো, না কিছুই করো নাই। সো আই লাভ ইউ বলে তুমি চুপচাপ ছিলা। ওয়াও। সন্দেন বলবো ভাই তোর ভালোবাসিস না আমাকে, অ্যান্ড দেন ওরা আমার জীবনে কেউ না। কিন্তু তুমি তো সেরকম অনেক মানুষকে হয় দূরে ঠেলে দাও, আবার দুদিন পর তারা একটু হ্যাঁ, ক্ষমা একটু চেলে বেহায়া কাছে আছি চেনে। আমি হালকা। মানে এটা কিন্তু একটা আমি হেডিং হয়ে নিজেকে যাবে যে বেহায়া। নিজেকে বেহায়া বললেন পরিমণি, ভিডিও সহ দেখুন। সত্যি হয় কি, মানুষ যতক্ষণ আমার সামনে না আসে ততক্ষণ আমি রাগটা মানে ধরে রাখতে পারি। যখন আমার সামনে এসে ওই চেহারাটা দেখার পর আমার মনে হয় ও আমার জীবনে অনেক বড় ক্ষতি করে ফেলছে। এরকম হয়েছে একটা যারা যে আমার মামলা টামলা নিয়ে, তো উনি উনি মানে সামহাও অনেক রকমভাবে বসাতে চায় না যে চলো বসি, চলো সমাধান করি। আমি জানি আমি সামনাসামনি হয়তো ওই ফেসটা দেখতে পারবো না, তো এমন একটা ফেস করে রাখবে যেটাতে আমি হয়তো সামহাও ওটার মধ্যে আমি গলে যেতে পারি যে না, ও যেটা করতে চাচ্ছে ওটার মধ্যে আমি গলে গেছি। দেন আমি ভয়ে আসলে ওটা করি না। আমি সামনাসামনি যাওয়ার পরে আমি আসলে গলে যাই। অ্যান্ড দেন কী হয়, আমি একটা মানুষের থেকে অনেক পালায় বাড়াই। এই লাস্ট একটা অ্যাওয়ার্ড শোতেও একসাথে যখন দেখছি যে না একজন মানুষ অ্যাওয়ার্ড পাচ্ছে, তো আমি ফ্লোরটা ছেড়ে দিচ্ছি যে আমারটাও নিয়ে যা, কিন্তু আমি যাই নাই। আমি অথরিটিকে যারা মানে যারা আসলে ছিল পুরো ব্যাপারটার মধ্যে তাদেরকে সরিও বলেছি যে আমি আসলে যেতে পারিনি বিকজ অফ দ্য রিজন। আমার কাছে এই ব্যক্তিগত এই ব্যাপারটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, প্রফেশনাল দিক থেকেও। এই কথাগুলো তুমি কখনো বলো না, আমি আজ জানতে চাই যে আপনার সাথে কথা বলতে অনেক আরাম লাগতেছে, মন খুলে বলতেছি। আমি কিন্তু জানি না কে কে দেখতেছে, কে কে দেখবে, কে দেখবে না। আমি মনে হচ্ছে আপনার সাথেই কথা বলতেছি। আমরা আড্ডা দিচ্ছি। আচ্ছা পরিমাণে রিমান্ডে কি হয়েছিল তোমার সাথে? রিমান্ড একটা ফালতু জিনিস। রিমান্ডের জিনিসপত্র সব ভাঙা চূড়ায় হ্যান ত্যান, মানুষকে ভয় দেখানোর জন্য বড় বড় করে ছবি লাগানো হয়, যেগুলো হচ্ছে মানে আমি বলছি যেগুলো চেঞ্জ করতে, এগুলো দেখে কেউ ভয় পাবে না, মানে উইয়ার্ড। হয়তো ওরা যদি কেউ মানে, কিন্তু ডিপার্টমেন্ট যদি ভাগ করতে চান তাহলে বলবো যে সিআইডি আসলে অনেক বেশি ইন্টেলিজেন্ট, তারা আসলে জেনে বুঝে শুনে ঠিকঠাক মতো কথা বলে। কিন্তু ড্যান্ডিখোর বুঝছেন না, রাস্তার মধ্যে পড়ে থাকে, ওরা হচ্ছে লাইক র্যাবে যারা ছিল ওরা মনে হয় মানে খুবই উইয়ার্ড, মানে কী কোশ্চেন করে, কী করে না করে, মনে হয় মানে প্রত্যেকটাই আসলে মানে আমার তো নেশার টোশার কী যেনের জন্য ধরছিল না, ব্লেম করা হচ্ছিল যে আমার থেকেই পাওয়া গেছে মাদক। মনে হচ্ছে ওরাই মাদক ফাদক খেয়ে বসে আছে, মানে কারো আচরণ ঠিক নাই, মানে উইয়ার্ড, মানে ও মাই গড। আমি বলছি আল্লাহ কী হয়েছে, আমার মনে হচ্ছিল ওদেরকে সেবা করা উচিত, ট্রিটমেন্ট করা উচিত, কী করবো এখন আমি। তোমাকে কি টর্চার করেছিল এমনি, মেন্টালি না ফিজিক্যালি? আগে তো কথা বলতে জানতে হবে, তারপর না আপনি ভাই একটা মানুষের সাথে বসবেন, তাকাবেন, ওকে থ্রেট দিবেন নাকি ওর থেকে কি বের করবেন, এটা আপনাকে ডিসাইড করতে হবে। আগে আপনার জানতে হবে যে আপনি আসলে কী চান। ওনারা আসলে জানেই না ওনারা আসলে কী চায়, আসলে আমরা কেন নিচ্ছে ওরা নিজেরাও জানে না। ওনারা জিজ্ঞেস করে, মানে আমি জিজ্ঞেস করি ভাই কী হয়েছে, কি তাহলে কি করবো? ওনারা জিজ্ঞেস করেন, আমি আমার সামনে কেন, ওদিকে যে জিজ্ঞেস করেন। আচ্ছা জেলখানে 27 দিন ছিলে, সেই অভিজ্ঞতা নিয়ে নিশ্চয়ই একদিন বই লিখবে, একটু আমাদেরকে। হ্যাঁ লেখা শেষ। লেখা শেষ? কবে আসছে? ওটা আমি লিখছি মানে একদম জেল থেকে আসার পরই লিখছি। বাহ, ওটা আমরা কবে পড়বো? আমার ছেলে যদি বড় হয় ওই আসলে পাবলিশ করবে, এটা হয়তো এটা বানাতেও পারে। আমাদেরকে একটু বলো না আসলে সেই দিনগুলোতে তুমি কি ফিল করেছো? আমি এখন অবধি জেলখানা নিয়ে কোনো কিছু বলি নাই, তো আমার না আসলে ইন্টারেস্ট নাই। এটা ফেক জিনিস, তো খুবই ফেক জিনিস, এবং এটা নিয়ে বলতে গেলে কি হবে, অপ্রিয় সত্যি কথা আসলে মানুষ জানবে, তখন আইনের উপরে শ্রদ্ধাটা আসলে মানুষ হারিয়ে ফেলবে। সো আমি চাই না কোনো কারণেই কেউ আসলে আইনের উপরে শ্রদ্ধা হারিয়ে ফেলুক বা বিশ্বাসটা উঠে যাক কারো। আচ্ছা সেটা না হয় আমরা আরেকদিন শুনবো। তুমি সে সময় কি খেতে আসলে? হেলদি ফুড। জেলখানাতে অনেক হেলদি ফুড দেওয়া হয় এবং অনেক খাবার ওয়েস্ট হয়, যেটা দেখে আমার খুব খারাপ লাগে, কারণ ওখানে একদম ফ্রেশ রান্না হয়। হ্যাঁ, জেলখানা খুব ওয়েল মেনটেন হয়, স্বাস্থ্যসম্মত খাবার কিভাবে বলা হয় এটাকে, হেলদি ফুড বলতে যা আসলে বোঝায়, তাই ওখানে কোনো রকমের কোনো খাবার খেয়ে আপনি অসুস্থ হবেন না। তোমার টেস্টি লাগতো?
কোনো হেলদি ফুডই টেস্টি না। ডিসঅ্যাগ্রি। এনিওয়ে, তুমি সে সময় অনেক বই পড়তে, আমি শুনেছি যে মিসির আলী সমগ্র। মিসির আলী সমগ্র আমি যখন নিলাম, এই মোটা একটা বই ছিল, ওখানে বই নিতে হতো আসলে, আমাকে চুরি করে একজন বই দিল, সেটা হচ্ছে পাপিয়াকে চিনেন তো, রাইট? পাপি আপু, উনি আমাকে অনেক হেল্প করলো ভাই। আপনি বললেন না যে প্রত্যেকটা মানুষের মধ্যেই, আসলে তো আমি ওনাকে জানি না, ওনাকে জানি কিভাবে এসব হেডিং টেডিং দিয়ে বা এরকম, কিন্তু ওনাকে যে মানুষটা দেখছি সেটা সম্পূর্ণ ডিফারেন্ট। উনি জেলখানার সমস্ত মানুষদের জন্য, সেটা পরিমণি থেকে শুরু করে একদম যে বাচ্চাটার হচ্ছে একদম ডাইপার কিনতে পারে না ওই বাচ্চাটার জন্য আসলে সমান ছিল, প্রত্যেকটা মানুষের জন্য সে করছে। আমি নিজে সাক্ষী এটার। সেই মানুষটাকে আমি জীবনও খারাপ বলতে পারবো না, সে ডেফিনেটলি হতে পারে খারাপ, আমি জানি না। আমার চোখে যতটুকু দেখা, সে আসলে ওই সময় প্রত্যেকটা জেলখানার প্রত্যেকটা মানুষের জন্য ফেরেশতা সমান ছিল। So, এটা আমি নির্দ্বিধায় বলতে পারবো। তোমার আরো কিছু গুণের কথা বলে। হ্যাঁ, গুণ, হ্যাঁ। তুমি খুব রোমান্টিক। হ্যাঁ। তুমি এতটাই রোমান্টিক, তুমি যখন টুইন টাওয়ারের সামনে যাও তখন শাড়ি পরে দাঁড়াও, তুমি যখন মাঝ সমুদ্রে দাঁড়াও তখনও শাড়ি পরে দাঁড়াও। শাড়ির সাথে রোম্যান্সের কি সম্পর্ক আছে। তুমি কবিদের দেখোনি, সাহিত্যিকদের দেখোনি, তুমি যখন পূর্ণিমা দেখতে ভালোবাসো, তুমি যখন সাদা মেঘ দেখতে ভালোবাসো, তুমি চাও যে বিশ্বের সব প্রজাপতির তুমি ছবি তুলবে, এটিই কিন্তু রোম্যান্টিসিজম। এবং তুমি খুব ভালো ছবি তুলো। হ্যাঁ, ট্রু। আমি দর্শকদের একটা সিক্রেট ফাঁস করবো, তুমি একসময় আদ্যক্ষরের মানুষদেরকে প্রেমিক কিংবা বিয়ে করতে চাইতে, কারণ তুমি ছোটবেলা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের ভক্ত ছিলে, প্রেমিকা ছিলে, এবং 4 বার তুমি নামে কেউ আমার বয়ফ্রেন্ড ছিল? সেটা আমি জানি না। ভাই, নো, নো ওয়ে, নাই। রবীন্দ্রনাথ ঠাকুর তো ছিল, হ্যাঁ। এখনো আছেন, এবং তুমি 4 বার শেষের কবিতা পড়েছিলে ছোটবেলা থেকে। তো তোমার হাতে আমি প্রায় সঞ্চয়িতা দেখি, তোমার বাসায় একটা দেয়াল আছে, সেখানে রবীন্দ্রনাথ আছে, একদম পুরো এবং- সমগ্র আছে। এবং তুমি সঙ্গীত শিল্পী না হয়েও তোমার বাসায় গিটার আছে, সেখানে টুংটাং হয়। এত রোমান্টিসিজম তোমার ভিতরে, সেটা কিন্তু অনেকে জানে না। তোমার আরেকটা গুণ আছে, সেটা হচ্ছে তুমি খুব ভালো রান্না করতে পারো, এবং আমি তোমার রান্না টেস্ট করবার সুযোগ পেয়েছি, সেটা গরুর মাংস হোক, সেটা কফি হোক, এবং তুমি যখন নানার চলে যাবার পর একটি পায়েস করেছিলে মিলাদের দিন, অসাধারণ অসাধারণ। তুমি কিন্তু এটা নিয়ে বিজনেস করতে পারো। আমার একজন কেস পার্টনার আছে, ওনার নাম হচ্ছে কি দীপু। পার্টনার? মানে আমরা একসাথে জেলে গেছিলাম। তো দীপু আমাকে মাঝে মাঝে বলি, দীপু খুব ভালো রান্না করে, Yeah. ও শিখছে আসলে রান্না প্রফেশনালি। তো আমি বললাম যে চলো একটা রেস্টুরেন্ট দিই। তো আমার এটাও মাথায় আছে যে দিতে পারো somehow- কিন্তু। হ্যাঁ, দিতে পারি, একটু ফ্রি হই। যখন অবসরে যাব তখন আমার মনে হয়। আচ্ছা, তুমি এত ভালো নাচো, তুমি কি নাচ শিখেছিলে কারো কাছে? আমি নাচতে পারি না, আমি একা একা নাচতে পারি খুব। তখন হয় না যে কোরিওগ্রাফাররা, ডানা কাটা পরে নাচতে পারে না? না সত্যি আমাকে কেউ দেখিয়ে দিলে তখন আমি অনেক নার্ভাস থাকি, তখন আমার মনে হয় কি ও এত ওইটাই কপি করতে হবে, কিন্তু এমন হয় না যে ওইটা দেখে তুমি অনেক ভালোও তো করতে পারো, ওই কনফিডেন্টটা আমার তখন আসলে থাকে না। আমি যখন আমাকে কেউ দেখায় কোনো কিছু, তখন আমি আসলে মানে copy টা তুমি করতে প্রম্পট পারি না। কিছু পারো, মানে নিজের থেকে স্পন্টেনিয়াস কিছু পারো, হ্যাঁ, কিন্তু আমাকে কোনো- একটা গান ছেড়ে দেন, আমি ধুমায় নাচতে পারবো, এবং এত সুন্দর নাচবো, মানে থাক, পডকাস্টে আমার নাচ দেখবো না। মানে বললাম আর কি। তবে তুমি বাফাতে কি নাচ শিখেছিলে? এটা কোথায় যেন একবার হ্যাঁ, শুনেছিলাম। হ্যাঁ, হ্যাঁ। তো মৌ আপুকে দেখে তখন আমি আসলে ভাগছি এখান থেকে। কেন? হ্যাঁ, মানে সাদিয়া ইসলাম মৌ? হ্যাঁ, কেন? আমি জানি না। আমাদের কয়েকটি পর্ব আগে কিন্তু সাদিয়া ইসলাম মৌ এসেছিলেন, আমি এবং জানি, আমি তিনি, দেখছি। হ্যাঁ, এবং তিনি যখন তোমার নাম শুনছিলেন যে তুমি আসবে আমার পডকাস্টে, বলে ইস মেয়েটা এত সুন্দর। এই সুন্দর বলাতেই তো আমি ভাগছি। কেন? আমি জানি না, উনি উনি যখন বলছিল যে তুমি এত আমি আমি না মনে হয় যে ওনার কথাগুলো আমার কান থেকে ঢুকছিল, আর আমি ওনাকে দেখছিলাম। তার মানে ছোটো ছিলাম তো, মানে বয়সে না পিচ্ছি। তো উনি আমার চুলের প্রশংসা করছিল, আমার গায়ের রং কী কী জানি বলছিল, আর আমার হচ্ছে আমি কালকে থেকে আর আসতে পারবো না। কেন আমি এখনো জানি না, নার্ভাস হয়ে গেছিলাম আমি। পরে আজকে আমি আরেকটা মিসকনসেপশন ক্লিয়ার করতে চাই তোমার একটি অ্যাওয়ার্ড নিয়ে।
হ্যাঁ। এবং তুমি স্বপ্নজাল চলচ্চিত্রের জন্য তুমি মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছিলে, সমালোচকের রায়ে একটা বিশেষ পুরস্কার পেয়েছিলে তুমি। এবং সেই পুরস্কারটিকে অনেকেই এখনো ধারণা করে তুমি সে সময় একটু কান্নাকাটি করেছিলে। হ্যাঁ, কান্না করতে করতে স্টেজে উঠছিলাম। কান্নাকাটি করতে করতে স্টেজে উঠেছিলে। তো হ্যাঁ, অনেকে সবাই বলে যে আমি অ্যাওয়ার্ডটা পাই নাই বলে কাঁদছিলাম। কারণ তার আগে বেস্ট ফিল্ম দিল, বেস্ট ডিরেক্টর দিল, বেস্ট অ্যাক্ট্রেস দিল, বেস্ট অ্যাক্টর দিল, বেস্ট অ্যাক্ট্রেসে তোমার মনোনয়ন হচ্ছিল, তুমি পাওনি। সবাই ভেবেছে তারপর তুমি কান্না করেছো, তারপর তোমার হাতে অ্যাওয়ার্ড দিয়েছে। কিন্তু তোমার যে ক্রেজ, তুমি ফেসবুকে ছবিটা দিতেও পারো, সেই ক্রেজটে লেখা মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার বিশেষ পুরস্কার। তুমি যদি কান্নাকাটি করো উইদিন 2 মিনিটস কি ক্রেজটে লেখা সম্ভব? কিন্তু সেই সময় অনেকেই আমরা দেখেছি যে তুমি রাগ করে বিহাইন্ড দ্য সিন চলে গিয়েছিলে, একদম গ্রিন রুমে চলে গিয়েছিলে, সেখানে তারপর কি কি যেন হলো। এবং তারপর মানে এই স্টেজ, তো স্টেজের পেছনে একটুখানি জায়গা, তারপরে হচ্ছে ব্যাক স্টেজ আর কি, যেটা সবাই সব আর্টিস্টরা থাকে, টেবিল থাকে, চেয়ার থাকে, মিরর থাকে। তো ওইখানে আমার ব্রেকআপ হচ্ছিল, চিল্লাচিল্লি, কান্নাকাটি, ঝগড়াঝাটি, এর মধ্যে নামানাম। এখন আমি যাবো কি করে, আমি কানবো নাকি অ্যাওয়ার্ড রিসিভ করবো? আরও চিল্লাছি, তখন আরও চিল্লাচিল্লি করতেছি। এরপরে মাঝখানে একজন কে আসলো, ওর সাথে আমার ঝগড়া হয়েছিল। আমার মনে হচ্ছে সেটা হচ্ছে মামুন ভাই, প্রথম আলো মামুন। হ্যাঁ, ওনার সাথে আমার ফাইট মাঝখানে। ফাইট মানে হচ্ছে মারামারি না আর কি। উনিও কথা বলতেছে, এই চুপ কর, তো এভাবে যাইতে হবে, কাজল ল্যাপটাচ্ছে। তোর কি কারণ ল্যাপটাচ্ছে? দিচ্ছিল, হ্যাঁ তোর কিছু বলবো না, তুই এরকমই, মানে আজ না দুনিয়ার আবল তাবল হচ্ছিল। আমরা ছোটো মানুষই কেন করছিলাম জানি না। সামা হয় না ইমোশনালি, কখন আপনি ধুম করে ব্রেক খান, এবং সেটা কখন যে আমি ব্রেকটা করলাম, একটু পরে আমার নাম অ্যানাউন্স হচ্ছে। এবং তারপর যে দৃশ্যটা হলো একদম সিনেমার মতো। টিস্যু দে, এভাবে টিস্যুটা নিচ্ছি, কাঁদতে কাঁদতে পুরো উঠছি, আমি উঠেছি, আবার জড়ায় ধরছি গলা, কবরে পায় জড়ায় ধরে কি হয়েছে বাবু, শান্ত হওয়া। উনি তো জানেন আমি এক্সাইটেড, এই জন্য কাঁদতেছি। আসলে তো না, যে আমার মাঝখানে কত কিছু হয়ে গেল। মানে এটা একটু সিনেমার মতো, লাইক তুমি পেছনে গেলে এবং তারপর যখন নাম অ্যানাউন্স হলো, আমার মনে আছে যে আমার তো জুতা খোলা, তো আমি জুতাটা হাতে নিয়ে নিয়ে উঠতেছিলাম স্টেজে। কে জানি আমাকে বলছে হাত থেকে রাখো, রাখার পরে আমি জুতাটা পরছি, পরার পরে উঠছি। এবং প্রয়াত চিত্রনায়িকা মিষ্টিমে কবরী তখন অ্যানাউন্স করলো যে বিশেষ পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী পরিমণি, এবং ঠিক সেই মুহূর্তে তুমি দৌড়াতে 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 ওই জায়গায় গিয়ে পৌঁছলে এবং তারপর তুমি স্টেজে উঠলে। এখনো যখন বলা হয় যে তুমি আসলে কান্নার কারণে পুরস্কারটি পেয়েছো, সবাই কান্না, ভাই প্লিজ সবাই কান্না করে দিয়েন স্টেজে পিছনে উঠে, সবাই এই পুরস্কার পেয়ে যাবেন। তবে সেদিন আমি আমাদের শ্রদ্ধেয় আফজাল হোসেন তার কাছ থেকে শুনেছি যে তিনি সেই ক্রিটিক অ্যাওয়ার্ডের জুরি বোর্ডে ছিলেন, এবং তারা চেয়েছিলেন যে তোমার পুরস্কারটাকে আলাদা করে বিশেষভাবে সম্মাননা জানাতে, এবং সে কারণেই তারা পুরস্কারটি দিয়েছিলেন। এবং এখন অনেকেই বলে যে প্রথম আলোতে যে যদি কেউ পুরস্কার পায়, তাকে আগে পারফরমেন্স করতে হয়, তারপর আসলে পুরস্কারটা পায়। লাস্ট শাকিব খানের ব্যাপারেও এইসব কথা যখন উঠছিল, তখন আমার মনে হয় আচ্ছা শাকিব খানকেও তো ছাড়ে নাই। তো ওই সময় আমি কত ডিপ্রেস হয়ে গেছিলাম বুঝতে পারছিলেন। তখন আমি একটা পারফরমেন্স করলাম যে IMA গাইড, আমার জন্য নতুন করে গানটা বানানো হলো কবির বকুল। হ্যাঁ, ভাইয়া যখন এসে বললো জানো তোমার জন্য নতুন করে গানটা বানানো হবে, মুনিয়াপু, আমি বলছি হ্যাঁ সত্যি, আসলে উনি গাবে, এইটা আসলে নতুন করে বানানো হবে? হ্যাঁ তুমি দেখো। আমি ঠিক আছে, আমি নাচতেছি এটাতে। তো এই পারফরমেন্সটা তো আমার কাছে কী ছিল সেটা তো আমিই জানি। তো সবাই তখন বলা বলি করলো যে ওনাদের এখান থেকে পুরস্কারটা নিতে হলে আগে পারফরমেন্স করতে হয়। তো সেই সময় আমি অনেক ডিপ্রেস ছিলাম, মানে ভয়ঙ্কর ভাবে। সেই বছর যে বছর অ্যাওয়ার্ডটা পেলে, সেই বছর তো এই পারফরমেন্সটা ছিল না, আরেকটি বছর তুমি করেছিলে না, বাট এটার সাথে তো একটু গুলিয়ে টুলিয়ে ফেলে মানুষ আমাকে এটা। আচ্ছা আচ্ছা, তখন তো আমার বয়সই ছিল না। কিন্তু এই ধারণাটা খুবই ভুল, তুমিও এখন জানো যে পারফরমেন্স করলেই অ্যাওয়ার্ড পাওয়া যায়। ভুল তো ছিলাম তখন, মানে ধরেন একটু যখন ম্যাচিউর হলাম তখন তো বুঝতে পারলাম, কিন্তু তারপরে কি হলো, কেউ তো আমাকে বুঝিয়ে দেয়নি ব্যাপারটা। এরপরে যখন শাকিব খানের ব্যাপারটা ঘটলো রিসেন্টলি, তখন সেম রিউমার আবার হলো যে না, ওখানে নেচে গিয়ে স্টেজে উঠে তারপরে নিতে হয়। তো আমি ভাবলাম ভাই, যারা আসলে বলার তারা শাকিব খানকে নিয়েও বলবে, ওই নিউকামার পরিমণিকে নিয়েও বলবে অবশ্যই। তো যারা আসলে বলার কাজ তারা বলবেই, কিন্তু যারা আসলে দেখানোর কাজ তারা দেখাবে, তুমি দেখে যাও এবং তুমি দেখিয়ে যাবে। আমি তোমার আরেক প্রেমিক নিয়ে কথা বলি, সবাই বলে শেখ সাদি তোমার বয়ফ্রেন্ড। আমার ছোট ভাই। হোয়াট? হ্যাঁ,
মানে শেখ সাদি বয়ফ্রেন্ড, এটা তো শয়লাভ নিউজ ইউটিউব। ও ছোট ভাইয়ের মতো আমার। আচ্ছা, মানে ছোট ভাইয়ের প্রতি যে ধরনের প্রেম থাকা হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, তো তোমার এই মুহূর্তে কি তুমি সিঙ্গেল? না। ওকে। ইউ আর ইন এ রিলেশনশিপ উইথ? জানি না। নামটা কবে বলবে? শুনেন, আমি যদি সিঙ্গেল বলি কেউ বিশ্বাস করবে না। না, কেন করবে না? আমি নিজেই বিশ্বাস করি না। আমার সামহাও সারাক্ষণ আমার প্রেম প্রেম ফিল হয় এবং ওটা থাকা ভালো। ফিল হয় আর সম্পর্ক গড়া তো দুটো আলাদা। ফিল হওয়ার পর একটা স্যার, আমি একটা সম্পর্ক জিনিস হয়। বলেছি, সম্পর্কের শেষ কি? আমি সম্পর্কের সবসময় শেষটা থেকে শুরু করতাম। মনে হতো যে না, চলো বিয়ে করি, চলো সেটেল ডাউন হই, চলো এই শিখে আনতাম। আসলে প্রেম আর সম্পর্ক সেটেল ডাউন করা এক জিনিস না। সো আমি প্রেম ছাড়া জীবনেও বাঁচি না, বাঁচতেও পারবো না। আবার প্রেম ছাড়া তো মরেও যাইতেছি না। একদম। So, আমি কিন্তু প্রেম ছাড়া আছি, কিন্তু কেউ বুঝতেছে না। প্রেম ছাড়া আছো তুমি, না বললা তোমার ভিতরে প্রেম প্রেম সব সময় হয়। মানে ওই তুমি মানুষটা সম্পর্ক ছাড়া মানুষটা আছো। আসলে নাই, কি আর কার সাথে প্রেম করি ওইটা নাই, গায়েবী। আচ্ছা, আরেকটা প্রশ্নের উত্তর দাও, যেটা সবাই জিজ্ঞেস করে, তুমি মোট কতবার বিয়ে করেছো? একবার। একবার? শরীফুল রাজকে? বাহ। আর বাকিগুলোর কথা কেন আমরা শুনি? জানি না, ওর মনে হয় সৎ স্বামী, যাদের সাথে ডিভোর্সটা দেখা যায় নাই। কিছুদিন আগে একজন মারা গেল, ইসমাইল বলে, তোমার হ্যাঁ। বোধহয় দুঃসম্পর্কের চাচাতো ভাই। তিনি কি তোমার স্বামী ছিলেন? হ্যাঁ, আমার সৎ স্বামী ছিল। ওয়ার ইজ সৎ স্বামী? জানি না, একটু ক্যালকুলেশন করেন। আর তুমি কতবার বিয়ে করতে চাও? তুমি বললো ভবিষ্যতের কথা। আমার না আসলে 12টা বিয়ে করার। 12টা? হ্যাঁ, 1 ডজন বিয়ে করবো, এটা আমি ছোটোবেলা থেকে মজা করে বলতাম। এটা যে আসলে রিউমারটা আসলে এভাবে হয়ে যাবে এস্টাবলিশ, এটা আমি বুঝি নাই। তাহলে আমি কোনোদিনও বলতাম না। ট্রু। কিন্তু আমি দেখেছি যে একজন নায়ক, তুমি বললে একবারই কাবির নামে সাইন করেছো এবং সেটা একজন নায়ক। এছাড়া কোনো নায়কের সাথে তোমার প্রেম হয় না? ইভেন তুমি না। আমাদের মেগাস্টার শাকিব খানের সাথে 2টো সিনেমা করেছো, কিন্তু তার সাথেও আমি কখনো তোমার প্রেমের গুঞ্জন শুনিনি। মানে নায়কদের সাথে তোমার কি অ্যালার্জি? হ্যাঁ, সব নায়করা আমাকে নায়ক ভাবে, তাহলে প্রেমটা হবে কিভাবে? তোমাকে নায়ক ভাবে? হ্যাঁ। নায়ক বলতে কোন, ইন হোয়াট টার্মস? নায়ক মানে হচ্ছে, মানে তুমি অনেক পুতু পুতু না? হ্যাঁ। Okay. মানে সোজা বাংলায় বলে দিলাম। হ্যালো, হাই, এই ব্যাপারটা নাই আর কি। সো ওরা তো এরকম ব্যাপারে থাকতে চায়। আমি একদম নিউ কামার ছিলাম না তুমি তখন। কি করো নায়কদের সাথে? আমি কিছুই করি না, আমি আমার মতো থাকি, এটার প্যারা। আচ্ছা, সিয়ামের সাথে তোমার গুঞ্জন হলো কেন? এবং সেটা নিয়ে অনেক লেখালেখি আমি হলো। চাই না, বাট বিশ্বাস করেন, এই একটা মাত্র মানুষের সাথে মনে হয় আমার সব থেকে একটা কোজি রিলেশনশিপ আছে না, একদম। ওইটাকে বলা হয় মানে এবং খুব রেসপেক্টফুল রিলেশন। ওইটাই মানে নট ফ্রেন্ডশিপ, মানে এই বন্ধু, হেই হ্যালো, হেই কেমন আছো সেটা বাড়ি, না। ওই টাইপের না, মানে স্যাবলামি টাইপের না। হ্যাঁ, কিন্তু সারাক্ষণ যে ফোনে কথা হয়, আই কেমন আছে, ওরকমও না। কিন্তু দেখা হলে তোমাদের দুজনের চোখে আমি শ্রদ্ধার একটা ব্যাপার দেখেছি। একদমই, মানে এই ব্যাপারটার মধ্যে কি হয় যে ওনার শাশুড়ি, তারপর হচ্ছে ওর বউ, ওনারা হচ্ছে মনে হয় কি ওগুলো একটা সিয়ামের পার্ট, একদম। ওটা সিয়াম। হ্যাঁ, মানে সবগুলোকে মনে হয় যে এইটাই সব মিলিয়ে একটা সিয়াম, সেটাই, সিয়াম আপন আলাদা করে করতে নিতে পারি না চায় আমি। হুম, হুম। তো এই ব্যাপারটাকে ওন করা খুব সহজ একদম না। মোটেও না। তো এই জায়গাটা নিয়ে যখন কেউ কথা বলে, তো কতটুকু আসলে লেম হলে কথাগুলো বলে, মানে আপনি বুঝতেছেন এবং কে বলছে আপনি তো জানেন। তো নামটা হ্যাঁ, না হ্যাঁ, বললাম। অবশ্যই অবশ্যই সে নামটা না যাই। তবে হয় না যে আমরা যে নায়ককে নিয়ে শুনেছি, এবং সেই নায়কের কথা কিন্তু আমি তোমার মাথায় ঢুকিয়েছিলাম প্রথম, শরীফুল রাজ। হ্যাঁ। তুমি একটা সিনেমায় সাইন করেছিলে এবং সেটা অনেকদিন ঝুলেছিল। তারপর সেটা যখন রিভাইভ হবে, তুমি আমাকে বলেছিলে ভাইয়া স্ক্রিপ্টটাকে একটু দেখে দিবেন। আমি বলেছি যে আচ্ছা, এই নায়কটা চেঞ্জ করা যায় না, কারণ এখন তো যুগ পাল্টেছে। তুমি যখন সাইন করেছিলে তখন হয়তো এই নায়কের একটা ডিমান্ড ছিল, কিংবা কিন্তু এখন কি আরেক নায়ক হতে পারে না? তুমি বলেছিলে কে? আমি তখন বলেছিলাম শরীফুল রাজ। তুমি বলেছিলে ওকে কেমন, মানে কাজ করে ভালো? আমি বললো হ্যাঁ, তুমি এই ছবিটি দেখো না, সেই ছবিটি দেখো না। নরেটরের কথা আপনি বলছিলেন তো। তখন আমি তোমাকে সাজেস্ট করলাম। 1 বছর 2 বছর পরে দেখলাম তোমাদের রিলেশন হ্যাঁ।
হুট করে বিয়ে, এবং বিয়ের খবরটা আমরা পেলাম যখন তুমি কনসিভ করেছিলে করলাম। সেই বিষয়টি। তোমার কি মনে হয় যে বিয়েটা ভুল ছিল? না, আমার জীবন কিছুই ভুল না, সবকিছু একটা অভিজ্ঞতা। আমার মনে হয় তুমি এই কারণে ভুল বলছো না, কারণ তোমার সাথে এখন পুণ্য আছে। না না, ও না থাকলেও বল, তাহলে অন্য এক্সের নিয়ে কেন বলি না। আমরা কিন্তু শুনি সব থেকে আফসোস কি জানেন, ধরেন আমার সাথে কোনো এক্সের ওই মোমেন্টটা আসে নাই যেটা কিনা অনেক ধরেন গালাগালি পর্যায়ে চলে যায়, যে গালিটা আসলে আপনার চরিত্রের উপরে যাবে, খুব ভেতরে যেয়ে লাগবে এবং আত্মসম্মানে লাগবে, একটা করে গালি থাকে না এরকম করে, একদম। সেটা হতে পারে তুই অথবা কোনো গালি না। হ্যাঁ ব্যক্তিত্বে একটা আঘাত। হ্যাঁ, তো ওই রকম আমার সাথে কোনো এক্সেরই আসলে ওই পর্যায়ে যায় নাই। যখন আমার মনে হয়েছে না, বা ওই ওই পক্ষটারও মনে হয়েছে না এটা আসলে আগাবে না, তো আমরা দুজনেই খুব টাফ ছিল, ডেফিনেট এটা কঠিন। তুমি কি সংসারটা ধরে রাখতে চেয়েছিলে? পরে বলি। তো দুই পক্ষ যখন আমরা বসলাম যে না আসলে এটা আগানো যাবে না, একটা রেসপেক্টফুল জায়গায় রেখে কিন্তু আমরা ব্রেকআপটা করি। কেন? হয়তো কোথাও দেখা হবে, হয়তো কোথাও দেখা হবে না, কিন্তু কখনো কোথাও ওই নামটা উঠলে এমন একটা কথা আসলে ধুম করে ফ্রেন্ড সার্কেলের মধ্যে থেকে উঠে চলে যাব, এরকম না, যেন সহনশীল একটা জায়গায় থাকে। এই রেসপেক্টটা আসলে সবার কাছ থেকে আমি পেয়েছি এবং সবাইকে আমি দিয়েছিও। যার থেকে সব থেকে বেশি রেসপেক্টটা পাওয়ার কথা, মানে যেই এক্সের কাছ থেকে, যেই প্রাক্তনের কাছ থেকে, তার কাছ থেকে আমি সব থেকে বেশি অপমানিত হয়েছি। এবং তোমার হাজবেন্ড, এক্স হাজবেন্ড। হ্যাঁ, আপনারা তো সেটা সবার চোখের সামনেই হলো, কিন্তু সেটা তো হওয়ার কথা ছিল না। এটা তো আমরা অনেক শুনি সুন্দর করেই এখন হতে পারতো, বিচ্ছেদ তো অনেক সুন্দরও হতে পারতো, রেসপেক্টফুল হতে পারতো, সেটা কেন হয়নি? আমরা শুনি যে এখন তিনি বাচ্চার রেগুলার খোঁজ খবর নেন, ভরণ পোষণ দেন। তুমি বলো। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে না? আমি তো শুনতে পাইনি কোথাও। তুমি বলো স্ট্যাটাসটাকে। না, উনি আসলে মনে হয় ভুলে গেছেন যে ওনার আসলে বাচ্চা আছে। আমি শিওর উনি ভুলে গেছেন। অনেকেও বলে যে তুমি যোগাযোগ করতে দাও না। শুনেন, এসব কমপ্লেন আসলে বড় হয়ে আমার বাচ্চা ডিসাইড করবে আসলে কোন কমপ্লেনটা আসলে ও নিবে, কোনটা নিবে না, এবং কোনটা আসলে ওর জন্য ধোঁয়াশে এবং ধোঁয়াশার মধ্যে আছে এবং কোনটা ক্লিয়ার। আমি ওর প্রত্যেকটা কথা, ধরেন একটা পাবলিক একটা কথা বললো, সেটাও কিন্তু আমি অনেক ক্লিয়ার করে ওর জন্য রেখে গেছি। যদি আমি আজকেও মরে যাই, ও কিন্তু আজকের থেকে এই অবধি যেগুলো কথা হয়েছে সবগুলো কিন্তু প্রমাণ ও একদম সরাসরি পেয়ে যাবে। আমি ওভাবে ওর কাছে রেখে গেছি। আমার কাজই এটা এখন জীবনের। বললাম না, মাদারহুডে আমি কোনোভাবে ফেল করতে চাই না, ওয়াও। করবও না। তো ও আমাকে কোনোদিন আঙুল তুলে কথা বলতে পারবে না, আমার বাচ্চা। সেটা হচ্ছে, হ্যাঁ, এমন না যে ওর বাবাকে অনেক ডিসরেসপেক্ট করে কথা বলবে বা ওইভাবে আমি ওকে মানে স্পেসটাও দেবে না তুমি। বড় করতেছি বা ওইভাবে আমি কানের মধ্যে ওইভাবে নো, আমি একদমই এসব কথা কিছু বলিই না। সো আমার বাচ্চাকে নিয়ে যখন আমি টিকা দিতে চাই, ধরেন ভ্যাকসিন, রেগুলার একটা ভ্যাকসিন থাকে না বাচ্চাদের 6 বছর 7 বছর পর্যন্ত, এখন তো 11 বছর পর্যন্ত মনে হয় শুনতেছি। আমি বাচ্চা যেদিন হয় ওই দিনের রেজিস্ট্রেশনে ওর নাম্বার দিতে হয়, একটা ফোন নাম্বার, যেটাতে ওর সমস্ত আপডেট আসে। ও হসপিটালে গেল, হসপিটাল থেকে বের হলো, প্রত্যেকটা কিন্তু SMS ওনার কাছে যায়। তার নামটা নিতে পারতেছি না, খটকা লাগতেছে। কোনো দরকার নেই। এনিওয়ে, হ্যাঁ, আসতেছে না মুখে, বাড়তেছে। আসলে আমি কোনোদিন নাম নিতে চাই না। তো ওই মানুষটার কাছে যায় SMS-গুলো, তো দেখে না যে হসপিটালে SMS দেখতেছে। তো তারপর আচ্ছা, ওর যে বার্থডে গেল, বুঝলাম। আমি এখন কমপ্লেন জানাতে বসি নাই, কিন্তু যখন বলতেছে সবাই যে ওর খোঁজখবর নিতে চায় কিন্তু আমি নিতে দেই না, এটা ভুল জিনিস। উনি না হলে নিতে পারতেছে না, নানা কারণে কী হয়েছে না হয়েছে, উনি ভুলে গেছে, যেটা আমি মনে করতেছি। সেটা তো আপনারা জানেন না কেন ভুলে গেছে, কেন এই কথা বলতেছি, এগুলো তো আমি ক্লিয়ার করবো না এখানে, যে উনি আসলে ভুলে যায়। কিন্তু ওনার যে ফ্যামিলি আছে, ওনার ফ্যামিলির তো একটা মাত্র বাচ্চা, প্রথম বাচ্চা এখন অবধি। তো ওনার বাপ মা নাই, ওনার দাদা দাদি নেই, মানে আমার বাচ্চার দাদা দাদি নেই, তারা কেন নাকি তারাও এক্স হয়ে গেছে? আপনি রক্ত মুছতে পারবেন?
এভাবে সম্পর্ক মোছা যায়? তারা কেন একটা ফোন দেয় না স্পেশাল ডেতে, ওর বার্থডেতে, ওর যখন জ্বর হয়, ওর যখন কাশি হয়, ওর যখন অসুস্থ হয়, তখন কেন খোঁজখবর নেয় না? খোঁজখবর নেওয়া মানে তো এই না যে ভরণ পোষণ দাও। আমার বাচ্চার ভরণ পোষণ লাগে না, লাগলে বলিস আমি দিব না, সমস্যা নাই। ভরণ পোষণের জন্য তো আমি আমার বাচ্চাকে ধরেন মানে এটা তো অসম্ভব, ওরা কি ভরণ পোষণ দিবে? কিন্তু একটা আছে না যে আপনি একটা ফোন দিবেন, কথা বলবেন, শুনো তোমার দাদি ফোন দিছে, তোমার দাদা ফোন দিছে, তো তারা কি হয়েছে, তারা ভুলে গেছে? আসলে ব্যাপারটাই এরকম। তো এটা নিয়ে আসলে কথা বললে না কমপ্লেনই আসবে, তো ওই মানুষটাকে রীতিমতো ছোটোই করা হবে। ওনারা নিয়ে আমি কথা বলতে চাই নাই, আর কোনো দিন হয়তো কথাও বলবো না। আপনার সাথে কোনো কিছু নিয়ে লুকাই না, এবং কথা বলতে অনেক ইজি লাগে, এবং এটাই মনে হয় আমার লাস্ট কথা থাকবে ওনাকে নিয়ে। আমি তো ওনাকে ছেড়েই দিছি, কোনো রকম মামলা মকদ্দমা হ্যান ত্যান কোনো কিছু নিয়ে কোনো কিছুর মধ্যে যাই নাই। উনি আমাকে একটু ঠিকঠাক মতো ভালো থাকতে দিক, কিন্তু ওইভাবে দাবি না করুক। যখন কাজের লোকজনের সাথে দেখা হয়, মানে আমার কাজের জোনের যেই মানুষগুলো, আমার টিমের যে মানুষগুলো, আমার হেয়ার ড্রেসের সাথে দেখা হলো, এই শুনো, বাচ্চাকে দেখলে আমার বাচ্চাকে জড়ায় ধরে 500 চুমা দিও। আমার যে একটু কস্টিউম ডিজাইনার, ওর নাম হচ্ছে জিমি, ও মাঝখানে আসলো, জানো আপি, ও ওখানে একটু অন্যরকম একটা মানুষ, তো এসে বললো, জানো আপনি কী বলছে ভাইয়া? ও তো ভয় পাচ্ছে। বলতাম কী বলছে? বলে সাইমকে জড়া ধরে 500 চুমা দিতে বলছে। তো এটা মানুষকে বলতেছে, আপনি বুঝতেছেন জিমি কি ভাবতেছে? যে ও মনে হয় বাচ্চাকে মিস করতেছে, এই জন্য এইসব কথা বলতেছে। সামহ এটাই তো মনে করবে। এই ফেক জিনিসপত্র যদি আসলেই এস্টাবলিশ করতে চায়, তাহলে ভাই। আচ্ছা, তোমাদের ঝামেলা নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না, কেন হয়েছিল, কেন সংসার ভেঙেছে, তবে এখানে কি কোনো তৃতীয় পক্ষ ছিল? না, মানে সেটা শুধুই মাত্র তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর একটা ঝামেলা আর কি। হ্যাঁ, তুমি তো তোমার দিক থেকে চেষ্টা করেছো, তিনি চেষ্টা করেননি? চেষ্টা যে করতে হয় এটাই তো জানে না ও, বা কারো চেষ্টাকে সমর্থন জানাতে হয় সেটাও তো জানে না। আমি শুধু একটা কথাই আপনার মানে এখান থেকে বলার, যেহেতু আপনি এখানে কোশ্চেন করছেন, তার মানে এটা আসলেই অনেক আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে অনেক ব্যাপারটা ছড়াইছে যে বাচ্চার বার্থডেটা হওয়ার পরের থেকে বেশি এস্টাবলিশ হয়ে গেছে যে ও আমাকে খোঁজখবর নিতে চাইছিল এবং আমার জন্য নিতে পারছে না। এটা খুবই একটা ফেক জিনিস, এবং আমি চাই যে ও কোনোভাবেই ইন্ডাস্ট্রিতে কারো কাছে এই নাকে কান্না না কান্না করে ও আসলে নিজে নিজে বিলিভ করার চেষ্টা করুক যে আমার একটা বাচ্চা আছে এবং আমি একটা বাচ্চার বাপ। তবে হয় না, আমাদেরও অনেক সময় আমরা যত বয়সী হই, যেই জেন্ডারই থাকো, আমাদের সবার একটা হাত লাগে। যদি অসুস্থ হই, মন ভালো থাকলে, মন খারাপ থাকলে একটা কাঁধ লাগে। তোমার কখনো একা লাগে না? না, এখন লাগে না। তুমি যত একটা আবরণ ধরে রাখো, দিন শেষে কিন্তু আমরা যখন আয়নার সামনে দাঁড়াই, ওই একা, ইয়া ডেফিনেটলি। তুমি নিজে নিজে কখনো আউটবার্স করো, একদম ইমোশনালি তুমি ভেঙে পড়েছো এরকম, তখন তুমি নিজেকে সামলে নাও কিভাবে? আসলে ওই যে বললাম না, নিজে নিজে ডিসাইড করতে হয় আমি কতক্ষণ কাঁদবো। কারণ আমি যখন বাথরুমে কান্না করি, কেউ তো আসলে আমার মানে আমার বেডরুম থেকে এসে কান পেতে শুনবে না যে আমি কান্না করছি, এবং একটা সময় নক করবে যে বের হও। সো আমি নিজেকে নিজে নক করি, আচ্ছা কতক্ষণ কানবা, বের হও। আমি একটু তোমার বাবা মার প্রসঙ্গে আসি। তুমি যাদেরকে ঠিকঠাকভাবে দেখোই নাই, কারণ তোমার বোধ হবার আগেই তারা চলে গেছেন। তোমার বয়স যখন 3, তখন তোমার বাবা, যিনি পুলিশ কনস্টেবল ছিলেন, মনিরুল ইসলাম, এবং তার তখন ঢাকায় পোস্টিং হয়। যায় না, আমার বাবার সম্পর্কে খোঁজাই নেই কখনো, আমার ইন্টারেস্ট জাগে না, এবং আমার না যে আমার মনে হয় আমার বাচ্চারও এরকম হবে, ও জানবে না কিছু, ও বলবেই না কিছু, যেটা আপনার জীবনে নাই অস্তিত্ব বা ওই ব্যাপারটা আপনি ফিল করেন না, তো আপনি কেন জানতে চাবেন? তো আমার কোনো ইন্টারেস্ট জাগে নাই, কারণ ওটা ইম্পর্টেন্ট আমার কোনো সাবজেক্ট মনে হতো না। না, এরকম না যে আমি বাবাকে অনেক হেট করি বা ওই সম্পর্কে আমাকে কেউ কিছু লুকায় রাখছে, ওরকম না। বাট আমি এত আদর পাইছি আমার নানার থেকে, আমার নানির থেকে। বাবা মাটা হচ্ছে আমার নানা এবং নানি, এর বাইরে অন্য কিছু আমি চিন্তা করতে পারতাম না। এর বাইরে মনে হবে যে শোনো না, বাবার নামে কেউ আছে, শোনো না মা নামে কেউ আছে, ওই সম্পর্কে একটু বলো। সো ওইটুক বাচ্চা আসলে ওই সময় থেকে এমনভাবে আমি বড় হয়েছি যে ওইটা বিষয়টা মাথায় ঢুকতে দেয় নাই কেউ আমাকে, এত আহ্লাদে এত আদরে আমি আসলে বড় হয়েছি। তুমি যে কিছুদিন আগে মাইলস্টোনের ঘটনায় তুমি প্যানিক অ্যাটাক হয়েছিল আগুনের কারণে, হ্যাঁ আমার মা আগুনে পড়ে মারা গেছে, তুমি সেটা শুনেছো? আমি দেখছি, আমার মনে আছে। তোমার বয়স কত ছিল? 3 বছর। মা আগুনে পড়ে মারা গেছে? হ্যাঁ মনে আছে।
আর তোমার বাবাকে নাকি শব্দ মনে কুপিয়ে নেই, একটু একটু মনে আছে না। বাবাকে কি কুপিয়ে হত্যা করা হয়েছিল এরকম? আমি জানি না, জখম ছিল, হ্যাঁ। যাই হোক, তুমি যেটা বলছিলে তোমার নানা নানি ছিল তোমার বাবা মার মতো, এবং তুমি নানার জন্য কি করেছো সেটা তো পুরো বাংলাদেশ দেখেছে সব সময়, এবং তোমার প্রত্যেকটি জন্মদিনে তিনি থাকতেন মধ্যমণি হয়ে। এই জন্য তার জন্মদিন হয় না আমার। আমি কেক কাটতে পারি না ওনাকে ছাড়া। এবং তুমি আমাকে একটা কথা বলছিলে, তোমার জন্মদিন 24 অক্টোবর, অক্টোবর। এবং তিনি মারা গেছেন হচ্ছে 24 নভেম্বর 2023। 24 তারিখে হ্যালো বলেন। এবং সেই কারণে তোমার জন্য 24 তারিখটা আর হ্যাঁ। কখনো আনন্দের হবে না, কারণ তোমার নানা তিনি শতবর্ষী ছিলেন, এবং শামসুল হক গাজী তিনি তোমাদের সেখানকার স্কুলে প্রধান শিক্ষক ছিলেন। আমি দেখেছি তুমি কত নানা অন্তপ্রাণ, এবং তুমি একবার স্ফুলিঙ্গর একটা প্রেস মিট ছিল এবং একটা অভিজাত ক্লাবে সেটি হচ্ছিল, তুমি ডায়াসে বসা, হঠাৎ করে তুমি খবর পেলে যে নানা একটু অসুস্থ, তুমি সব কিছু ছেড়ে ছুড়ে আমি একটু আসছি বাসায় চলে গেলে, কারণ নানা অসুস্থ। নানাকে ঠিকঠাকভাবে শুইয়ে নানা টেক কেয়ার করে তারপর আবার তুমি ফিরে এসেছিলে। এই গল্পগুলো কিন্তু কেউ জানে না। দেখেন আমি বারবার কিন্তু আসতে পারবো, আমার নানা যে চলে গেল তো ওনার কাছে কি আমি যেতে পারবো? পারবো না। তো এই যে বলে যে তুমি, অন্যরা সবাই তো অনেক কাজ করে, বাচ্চা ছোট থাকলে তুমি কেন কাজ করতে পারতেছো না? দেখেন এই যে এখন আমি এত ঘন্টা ধরে এখানে বসে আছি বা এতক্ষণ ধরে বসে আছি, আমার বাচ্চার এই সময় আমি এখন আমাকে ওইভাবে দরকার নাই, ও ব্রেস্ট ফিডটা করে না বা ওই তাড়াটা নাই। ওই হ্যাঁ, মাকে তো লাগেই, মাকে তো সারা জীবনই লাগবে, মা ছাড়া তো আসলে ওই ব্যাপারটা তো আলাদা। কিন্তু এখন যে ওয়েতে লাগে সেই ওয়েতে তো আসলে 2-4-5 বছর পরে ওইভাবে লাগবে না, ডে বাই ডে ওইটা আসলে কমে আসবে। ও আসলে নিজেই অনেক কিছু করতে পারবে। এখন যেমন পটি চেঞ্জ করতে হলে আমাকেই লাগে, বা অন্য কেউ ওইটাতে আসলে আমি ওকে ইউজ টু করাই নাই। সো ও অন্য কারোর সাথে ইউজ টু না। তো তখন কি হচ্ছে, ওই ব্যাপারটা তো ওই 2-3 বছর কাজ না করলে আমি তো ওকে আমি ফুল টাইমটা দিতে পারছি। আমার যেই মনের যে শান্তিটা, এই শান্তির ভাগ তো আসলে অন্য কেউ নিতে পারবে না। অন্য তো সবাই কী করতেছে না করতেছে ওইটা আমি দেখে কী করবো বলেন? অন্য কেউ তো হয়তো ওভাবে, আমি জানি না, আমি আমার মাদারহুডটাকে অনেক এনজয় করতে চাইছি পুরাপুরি। এবং করছো তুমি, সেটি কিন্তু আমাদের সবাইকে খুব ভালো লাগায়, দেখতে খুব ভালো লাগে যে পরিমাণে এখন আমি যখন মেকআপ করি, বাবু এসে একটা মেকআপের প্রোডাক্ট ধরবে না, আমি কোনটার পরে কোনটা নিব কিন্তু জানে, কোন ব্রাশটার পরে কোন ব্রাশটা নিব, ও আমার এটা আগে দেয়। হাউ ইন্টেলিজেন্ট। হ্যাঁ, দেওয়ার পরে বলে আম্মু মেকআপ ডান। হ্যাঁ, কেমন লাগে বলো? বলে ভালো। আমি মাঝে মাঝে তো টিপ পরে বলি না, টিপটা কেমন? তো কখনো কখনো আজকে যেমন বললাম, বাবু টিপ নাই? আমি না বাবা, শাড়ি পরিনি, আজকে টিপ নেই। ও এমন করে ও বললো যে আসলে বুঝছে কিছু বুঝে নাই, মনে হচ্ছে বুঝছে। আমি একটু নানার প্রসঙ্গে থাকতে চাই। নানার যখন চলে গেলেন, তুমি বরিশালে গিয়েছিলে মৃত্যুবার্ষিকীতে, এবং তুমি এত 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 মানুষের খাবার একাই রান্না করলে। 2500 মানুষের খাবার চিত্রনায়িকা পরিমণি রান্না করেছে। কি রান্না করেছিল? সব তো আসলে আমি রান্না করি নাই, আমি গরুর মাংস দিয়ে দিলাম। আচ্ছা, বা আমি পুরোটা দেখছিলাম, দেখভাল করার দায়িত্ব আমার ছিল। তবে যখন মিলাদটা হলো না, নানা চলে যাবার পর তুমি একটা পায়েস করেছিলে এবং সবাইকে গ্লাসে গ্লাসে করে দিচ্ছিলে, এবং হঠাৎ করে আমাকে দিলে, এবং তারপর তোমার মনে হলো ঢাকার বাসায় ছিল, কিন্তু আমি বরিশালেও রান্না করছিলাম, পুরো ড্যাকি এত বড় বড় মনে আছে যে মাটির যে ইট দিয়ে চুলা টুলা বানানো অনেক বড় করে রান্না করা হয়েছিল, ওইটাতেও আমি পুরোপুরি সব কিছু চিনি থেকে শুরু করে সব কিছু আমি দিয়েছিলাম। অসাধারণ, এবং সেই টেস্ট কিন্তু এখন আমার মুখে লেগে আছে। আবেগ দিয়ে কিছু করলে আসলে সব কিছুই ভালো হয়, এবং ওখানে যারা ছিল সবাই খুব তৃপ্তি ভরে সেটা খেয়েছে এবং নানার জন্য দোয়া করেছে। তুমি যখন নানার সামনে গিয়ে এখন দাঁড়াও, কি কথা বলো? কিছু না, জিজ্ঞেস করি কেমন আছো, এবং অনেক অভিমান হয়, যা যা করতাম তাই করি। আমার মনে হয় না সে আমার সাথে নাই, আমার মনে আছে আমার সাথে আছে। তারপর মিস করো না তার একটা স্পর্শ কিংবা তার কোনো কথা, সে কোনো হয়তো কথা বলছে না? আমি তাকে ভুলতেই পারি না, তাকে মিস কেমনি করবো, মানে তাকে ভুলতে হবে, আর তার ভুলতে পারি না 1 সেকেন্ডের জন্য। আর মনে আছে আমি প্রথম ডাক্তার কাছে গেছি, তার একটু ভুলতে চাই, এর জন্য কোনো মেডিসিন আছে? আমার আসলে নানুভের ব্যাপারটা অনেক, হ্যাঁ অনেক সুন্দর আমার জন্য, কিন্তু অনেক পেইনফুলও। আমি মনে করতে চাই না, কিন্তু আমার মন থেকে সরাইতেই পারি না। সেটা তুমি পারবে না, কারণ তোমার নানাই ছিল তোমার বাবা, নানাই ছিল মা, নানাই ছিল নানা, নানাই ছিল সব।
এবং তিনি last ছিলেন তোমার কিছুদিন হলো আমি কিছুটা বাচ্চার মতো, তুমি এত টেক কেয়ার করতে, যতবার হসপিটালে ছিল তুমি প্যানিক হয়ে সারাক্ষণ হসপিটালে থাকতে। এবং হ্যাঁ, আমার মনে আছে একদিকে বাবু ছোট, আমার এত বড় একটা ধকল গেল আমার জীবন থেকে আফটার ডিভোর্স। দু রুমে দুজন, একটা একটা দুইটাই কেউ হাঁটতে পারে না তখন। এক রুমে আমার নানা, এই করিডোর, এই একটা হচ্ছে দরজা, এই একটা দরজা, সামনাসামনি দরজা, করিডোরটা এরকম। তো আমি করিডোরের মাঝখানে একটা সময় হাতে গ্লাভস পরে এরকম করে দাঁড়িয়ে আছি, আমি জানি না আমি কী করবো। একদিকে নানু ভাই টয়লেট পরিষ্কার করতে হচ্ছে, একদিকে বাবু ডায়পার চেঞ্জ করতে হচ্ছে, সেম একই টাইমে একই জিনিস। এবং চেঞ্জ করে এসে দাঁড়ালাম, আবার নানু ভাই টয়লেট পরিষ্কার করতে হবে। তো আমার হচ্ছে আমি হাতের গ্লাভসটা চেঞ্জ করতে পারলাম না। এর মধ্যে আমি একটা সময় ভাবলাম যে ওয়াও, জীবন আসলে সুন্দর, চলো এনজয়, লাইফটা এনজয় করো, চলো চলো। তো এই মানুষটির জন্য আমি একটা হাততালি দিতে চাই, কারণ যার একটা শিশুর মতো মন রয়েছে, একটা সরল মন রয়েছে, যে বাচ্চাদের জন্য, যে বয়স্কদের জন্য, যে নিঃস্বর জন্য, যে গরিবের জন্য, যে নারীদের জন্য, মায়েদের জন্য এত কিছু ভাবে, এত কিছু করে, তাকে আমি সালাম জানাতে চাই। কারণ প্রত্যেকটা মানুষের ভিতরে ভালো খারাপ সব সত্তাই আছে, পরিমণের ভিতরেও আছে। হ্যাঁ, আমি প্রচন্ড রকম আছি, কিন্তু ভালো সত্তাগুলো এত ভালো, সেগুলো কিন্তু আমাদের মুগ্ধ করে। পরি একটা পডকাস্টে আসলে সব টপিক চলে আসা সম্ভব নয়, কারণ আমি তোমার বলছিলাম যে আমাকে নিয়ে সিরিয়াল বানাইতে হবে তাহলে। তবে আজকে যেসব কথা হলো আমি অবশ্যই মনে রাখবো, এবং আমাদের দর্শক শ্রোতা অনেক দিন মনে রাখবে এবং অনুধাবন করবে একজন পরিমণি আসলে কত বড় মনের আমি মানুষ। অনেক কিছু মেপে টেপে বলি নাই যে কোথায় কি বলতে হবে, কিভাবে কি বলতে হবে, কিন্তু আমি অনেক মন খুলে কথা বলছি, আমি অনেক শান্তি পাইছি কথা বলে। থ্যাংক ইউ। কেমন লাগলো? আমাদের সব ঠিকঠাক ছিল? আমি জানি না, কিন্তু আমার খালি মনে হয়েছে যে আমি কোনো শোতে বসে যেভাবে মেপে মেপে কথা বলতে হয়, আমার একটা সময় আমি অনেক ডিসাইড করছি যে আসলে মেপে মেপে কতক্ষণ। একটা সময় কি মনে হবে যে যখন তোমাকে নিয়ে আসলে কেউ কথা বলবে তোমার অবর্তমানে, আমি যখন থাকবো না, তখন কি ফেক জিনিসপত্র নিয়েই তোমাকে রিসার্চ করা হবে, নাকি মনে হবে যে না পড়ি আসলে এরকম। তো আমি আসলে যেরকম ওরকমই আসলে দেখাতে চাই, এবং কোনো কারণে এই যে মেপে হাসা, মেপে কথা বলা, ওই মাপার মধ্যে আসলে আমি থাকতে চাই না। আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা ব্যাপার থাকে, ওই ব্যাপারটার মধ্যে থেকেই আমি আসলে বিচলন করতে চাই। এবং সেই কারণে পরিমণি অনেকের থেকে আলাদা, সেই কারণে পরিমণি আমাদের এত প্রিয়, কারণ সে হচ্ছে দ্য অরিজিনাল। থ্যাংক ইউ। আমি একটু দর্শকদের থেকে বিদায় নিয়ে নিই। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো আমরাও বুঝতে পারি যখন চিত্রনায়িকা পরিমণিকে দেখি সর্বাঙ্গে ভালোবাসা জড়িয়ে জীবনের জয়গান করতে। এই ভালোবাসায় যন্ত্রণা আছে, পূর্ণতা আছে, আছে মুগ্ধতা। হ্যাঁ দর্শক, আরও একবার মুগ্ধ হলাম পরিমণির সান্নিধ্যে।